হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা দেখব পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়। সো পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনি প্রথমে হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর হচ্ছে নিউর পর হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ আপনি যদি একটি পাওয়ার পয়েন্ট তৈরি করতে চান এই জন্য পাওয়ার পয়েন্ট ইনসার্ট করবেন। রাইট ক্লিক করার পর নিউর পর হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো এটা করার পরে প্রথমত হচ্ছে এখানে বাই ডিফল্ট কিছু সিলেক্ট করা আছে, এটাকে আপনাকে বলে দিচ্ছে এই অংশটুকু হচ্ছে বাই ডিফল্ট। সো এটা বাইরে যখন আমি ক্লিক করব নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের নাম। ঠিক আছে, সো এই প্রেজেন্টেশন নামটাকে আমার যদি চেঞ্জ করতে হয় এই জন্য উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর হচ্ছে কি রিনেম করে আমি আমার প্রেজেন্টেশন নেমটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি আমার প্রেজেন্টেশনের নামটা এখানে দিলাম বেসিক কম্পিউটার। দেওয়ার পরে এখন এটাকে আমি ওপেন করব। এটা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা রাইট ক্লিক করে ওপেন করতে পারি। ঠিক আছে, সো আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো ওপেন করার পরে এটা হচ্ছে কি বাই ডিফল্ট প্রেজেন্টেশনে একটা পেজ আপনার সামনে চলে আসবে। এখানে দেখবেন প্রথমত হচ্ছে এগুলো হচ্ছে কি মেনু, ফাইল, হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে কি মেনু। এবং নিচে যেগুলো হচ্ছে এটা হচ্ছে কি আপনার স্লাইড এবং নিচে হচ্ছে কি ভিউ। তো প্রথমত হচ্ছে আমি আপনাকে বলে দিই স্লাইড মানে হচ্ছে আমরা যেমনটা দেখে আসছি ওয়ার্ডের ক্ষেত্রে পৃষ্ঠা অর্থাৎ পেজ, ঠিক পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি স্লাইড। ঠিক আছে, তো ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, অর্থাৎ প্রথমে যদি আপনি কোনো স্লাইডে কাজ করতে চান তাহলে ফার্স্ট স্লাইড অ্যাড করার জন্য এখানে ক্লিক করতে বলতেছে। এছাড়াও আপনি এখানে দেখবেন হোমের পরে দেখবেন হচ্ছে নিউ স্লাইড। এছাড়া ইনসার্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন হচ্ছে নিউ স্লাইড। সো স্লাইড ব্যতীত বাকি সবকিছু ড্যামেজ হয়ে আছে, অর্থাৎ এখানে হাইড হয়ে আছে, কারণ আপনি যদি কোনো স্লাইড ইনসার্ট না করেন সেক্ষেত্রে কোনো কার্যক্রম করতে পারবেন না। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে নতুন স্লাইড আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারবেন অথবা এখান থেকেও নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন দেখবেন এখানে অটোমেটিক চলে আসে, এখন প্রত্যেকটা মেনু বার কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট ফার্স্ট স্লাইড নেওয়ার পরে ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে। আমি যদি এখান থেকে আপনাকে বলি, প্রথমে হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং সেকেন্ডটা হচ্ছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এই দুটো জিনিস আপনাকে বুঝতে হবে যা প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে সাবটাইটেল। টাইটেল মানে হচ্ছে আপনার মেইন হেডিং গুলো এবং সাবটাইটেল মানে হচ্ছে সেই হেডিং এর আন্ডারে সাব প্যারা গুলো। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমি ক্লিক টু অ্যাড স্লাইড। আমি যদি এখানে আরেকটা নতুন স্লাইড করতে চাই সেক্ষেত্রে দেখবো এখানে ক্লিক করলে একটা আন্ডারলাইন চলে আসবে, এখানে ইন্টার করব। ঠিক আছে, অটোমেটিক কিন্তু একটা স্লাইড চলে আসছে। এছাড়াও এখন এই স্লাইড যদি আমি ডিলিট করতে চাই এখানে ক্লিক করব, কিবোর্ডে ডিলিট প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ইনসার্ট করতে চাই দেখেন ইনসার্ট, এখান পরে ইচ্ছা মতো যদি আমি স্লাইড ইনসার্ট করতে চাই তাহলে নিউ স্লাইডে ক্লিক করব। করার পরে এখানে টাইটেল স্লাইড, টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। আমি আমার ইচ্ছা মতো মানে স্লাইড এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। সাপোজ টু সে কিছু সময় দেখা যাচ্ছে আমার কিছু কন্টেন্ট আমার স্লাইডে নিতে হবে, ভিডিও, অডিও অর এনিথিং এলস, সেক্ষেত্রে আমি কি করবো, আমার এখান থেকে ঠিক যেটাতে কম্পারিজন আছে সেটা কম্পারিজন নিব বা টু কন্টেন্ট নিব, যেখানে ইমেজ সার্চ করা আছে। সাপোজ আমি কম্পারিজন নিচ্ছি, কম্পারিজন। সো কম্পারিজন নেওয়ার ক্ষেত্রে দেখেন ক্লিক টু টাইটেল, এখানে মেইন হেডিংটা হবে, তারপর হচ্ছে যার সাথে যার কম্পেয়ার হবে সেটা এখানে বক্স আকারে চলে আসছে। এন্ড থার্ডলি হচ্ছে এখানে দেখেন অনেক কিছু অ্যাড করতে পারবো। সাপোজ এখান থেকে ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, ইনসার্ট স্মার্ট আর্ট, গ্রাফিক্স আর্ট, পিকচার, অনলাইন পিকচার, ইনসার্ট ভিডিও এন্ড ইনসার্ট আইকন। সো অটোমেটিক্যালি কিন্তু আমরা এখান থেকে ইনসার্ট করতে পারবো। ঠিক আছে, এছাড়া যদি আমি অন্য কিছু নিই, সাপোজ আমি দেখা যাচ্ছে এটা নিচ্ছি না, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ, অটোমেটিক একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। ঠিক আছে, ওকে, আমি ডিলিট করে দিচ্ছি, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে এখানে আপনাকে ইনসার্ট, ঠিক এখান থেকে টু কন্টেন্ট অর টাইটেল উইথ কন্টেন্ট এটা নিতে পারেন, আমি টাইটেল এন্ড কন্টেন্ট এটা নিচ্ছি, টাইটেল এন্ড কন্টেন্ট। ঠিক আছে, তো এগুলো নেওয়ার সুবিধা হচ্ছে এখান থেকে অটোমেটিক টাইটেল কন্টেন্ট গুলো আপনি ইনসার্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। সো প্রথমত হচ্ছে আমি যে যখন একটা প্রেজেন্টেশন তৈরি করব তখন আমাকে লক্ষ্য রাখতে হবে আমি কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করব। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আপনি যে বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করবেন সেই বিষয়ের উপর কন্টেন্ট রেডি করবেন এবং সেই আঙ্গিকে আপনি প্রেজেন্টেশনটাকে ডেকোরেশন করবেন। ঠিক আছে, আমরা প্রেজেন্টেশন তৈরি করি মূলত রিপ্রেজেন্ট করার জন্য, অর্থাৎ প্রেজেন্ট করার জন্য কোনো একটা বিশেষ জায়গা বা কাউকে প্রেজেন্ট করি। ঠিক সেক্ষেত্রে
আপনি পূর্বে আগে কন্টেন্টগুলো রেডি করে নেবেন, ঠিক কোন বিষয়ে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন। তো আজকে আমি দেখাবো আপনাকে বেসিক কম্পিউটার উপরে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়। সো প্রথমত হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কিভাবে স্লাইড ইনসার্ট করতে হয় এবং কি ডিলিট করতে হয়। তো এখন আমি এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, তো ফার্স্ট টাইটেল আমি আপনাকে দেখাচ্ছি। তো এর আগে আমি একটা কথা বলে নিই, আমি যে প্রেজেন্টেশনটা ডেকোরেশন করব তার প্রথমত হচ্ছে কি এর ফার্স্ট স্লাইডে হচ্ছে কি প্রেজেন্ট করবে প্রেজেন্টেশন, ঠিক আছে। তো প্রেজেন্টেড বাই এমডি মোমিনুল ইসলাম, আমি এটা এখানে লিখে নিচ্ছি। এখানে লিখতে গেলে অ্যাজ ইউজুয়াল আপনি ঠিক যেভাবে টাইপ করেন ঠিক সেভাবে টাইপ করবেন। এটাকে সেন্টার করার জন্য কন্ট্রোল ই, অথবা এখানে দেখেন লেফট রাইট টপ এটা এখানে দিয়ে দেওয়া আছে, আপনি এখান থেকে করে নিতে পারবেন। অর্থাৎ ওয়ার্ডে ঠিক যে কাজগুলো আমরা করি দা ম্যাক্সিমাম ওয়ার্ড কিন্তু এখানে আছে, ঠিক আছে। আমরা ঠিক নরমালি যেভাবে কাজ করি এটাকে সেন্টার করার জন্য কন্ট্রোল ই, বাম এবং ডানে লেফট হ্যান্ড রাইট করার জন্য কন্ট্রোল এল কন্ট্রোল আর প্রেস করি, সেম শর্টকাট কি এখানেও কাজ করবে, ঠিক আছে। ওকে, আমি এটাকে সেন্টার করে নিচ্ছি। এরপর হচ্ছে এখন আমি প্রেজেন্টেড বাই এমডি মমিনুল, এটাকে আমি এখন কি করব, ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, আমি এখান থেকে যাব, যাওয়ার পর আমি ইচ্ছা মতো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আমার যে ফন্ট এখানে সুন্দর লাগবে এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আপনার কেমন ফন্ট এখানে দেখতে ভালো লাগে, ঠিক আছে। আপনি যে কোনো একটা ফন্ট এখান থেকে দেওয়ার পরে কি করতে পারেন, এন্টার করলে এটা কি সিলেক্ট হয়ে গেল। সো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, ইমপ্যাক্ট। ওকে ওকে, সো ফার্স্ট টাইটেলে কিন্তু আমি লিখলাম প্রেজেন্টেড বাই এমডি মমিনুল, এবং কি সেকেন্ড ক্লিক টু অ্যাড টেক্সট, ঠিক আছে। তো আপনার যদি প্রয়োজন হয় সেকেন্ড টেক্সটটা রাখা সেক্ষেত্রে রাখবেন, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটাকে ঠিক এখানে ক্লিক করবেন, যখন দেখবেন হচ্ছে আপনার এখানে সিলেক্ট হবে অর্থাৎ চার কোণা বক্স চলে আসবে তখন এটাকে ডিলিট করে দেবেন, অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এবং কি এই টেক্সট বক্সটাকে আপনি মুভ করবেন, এভাবে মুভ করাতে পারবেন, ঠিক যেদিকে ইচ্ছে ওদিকে মুভ করাতে পারবেন। ওকে ওকে, সো মুভ করার পরে এখন আপনি চাচ্ছেন এটাকে আরো সুন্দর করবেন, এর জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল এ, আপনি ইচ্ছা মতো এর ফন্ট কালার চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। এছাড়াও আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারবেন, ইটালিক করে দিতে পারবেন, আন্ডারলাইন করে দিতে পারবেন, এবং কি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনি ফন্ট সাইজ এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারবেন, এখান থেকে ফন্ট সাইজ, এরপর হচ্ছে এখান থেকে স্ট্রিক থ্রু করে দিতে পারবেন। এরপরে অর্থাৎ নরমালি ওয়ার্ডের ঠিক আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু এখানে আমরা করতে পারবো। ওকে ওকে, সো এরপরে হচ্ছে চাইলে এখান থেকে ইনক্রিজ এবং কি ডিক্রিজ এই কাজটা করে নিতে পারবেন, এবং কি এখান থেকে যে টেক্সট কালারগুলো আছে অর্থাৎ লেখার ভিতরে যে কালার এটাও এখান থেকে দিয়ে নিতে পারবেন। একই সাথে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন কালার, এবং যদি প্রয়োজন হয় মোর কালার হয় সেক্ষেত্রে দেখুন মোর কালার নামে একটা অপশন আছে, এখানে যাবেন যে কোনো একটা কালার চুজ করবেন, করার পর এটাকে লেভেল সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে দিচ্ছি, এটাকে লেভেল সিলেক্ট করে দিচ্ছি এবং কি ওকে করতেছি, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে ওকে, এছাড়াও এটা হচ্ছে কি হোম মেনু কাজ, হোম মেনু বাই ডিফল্ট কাজ, আপনি কপি পেস্ট নরমালি কপি আপনি এখানে পেস্ট করতে পারবেন। দেখ আপনি ঠিক এই লেখাটাকে কপি করে আবার এটা যদি আমি ডিলিট করে দিই আবার পেস্ট করতে পারবেন। ওকে, সো কপি পেস্ট আমরা ঠিক যেমনটা করি তেমনটা আপনি চাইলে টেক্সটটাকেও কপি করতে পারবেন। টেক্সটটা কপি করার জন্য এখানে সিলেক্ট করবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটাকেও টেক্সটটাও কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। ওকে ওকে, সো এটা হচ্ছে কি জাস্ট হোম মেনু কাজ। এরপরে আপনি চাইলে এখান থেকে বুলেট ফর্ম নিতে পারবেন, বুলেট ফর্ম এখান থেকে বুলেট ফর্ম এখানে দেওয়া আছে অনেকগুলো বুলেট ফর্ম। তো বুলেট ফর্মগুলো আমরা ইউজ করি বিভিন্ন আঙ্গিকে, আমি এটা আপনাকে দেখিয়ে দেবো একটু পরে, জাস্ট বর্তমানে দেখিয়ে দিচ্ছি যে বুলেট ফর্ম কিভাবে নিতে হয়। এখান থেকে বুলেট ফর্ম। ওকে, এরপর এখান থেকে চাইলে নাম্বার আপনি এখান থেকে নাম্বার দিতে পারবেন। ওকে ওকে, সো এরপরে যেটা হচ্ছে এখান থেকে আপনি যদি ডাবল লাইন হয়, সাপোজ এখানে এনলাইট প্রেজেন্টেড বাই এমডি মোমিন ইসলাম, নিচে লিখতেছে কি এনলাইটেড মোমিন, লেখার পরে দেখা যাচ্ছে এটাকে মাঝখানে আমি গ্যাপ করবো, সেক্ষেত্রে এটা দুইটাকে সিলেক্ট করে অটোমেটিক এখান থেকে আমি ঠিক এর লাইন স্পেসটাকে এখান থেকে দেখে দিতে পারবো, লাইন স্পেস, ঠিক আছে। ওকে ওকে, সো এরপর এখান থেকে ডিরেকশন দিতে পারবো, আপনি ঠিক কোন ডিরেকশনে চাচ্ছেন। সাপোজ আমি যদি এটাকে আপনাকে দেখিয়ে দিই, এটা যদি এমনটা হয়, সাপোজ আমি মোমিনুল লিখলাম বাকিটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে ডিরেকশন করে এটাকে চেঞ্জ করে ঘুরিয়ে দিব, দেওয়ার পর এটাকে বাড়িয়ে দেবো, দেখি এটা কিন্তু এখন ডান পাশে চলে আসে, ঠিক আছে। ওকে ওকে, সো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে কি এনলাইটেন মোমিন। ওকে,
সো আমি এখানে ইনলাইটেড মুভমেন্টটাকে লিখলাম, এর ডিরেকশনটা কিন্তু আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, যে কোনো ধরনের ডিরেকশন আমি এখানে দিতে পারবো। ওকে, তো কনভার্ট উইথ স্মার্ট আর্ট আমি এটা একটু পরে আবার আপনাকে দেখিয়ে দেবো স্মার্ট আর্টে। এর আগে আমি আপনাকে আবার বলিনি, প্রেজেন্টেড বাই এমডি মমিনুল। আপনি চাইলে এটাকে কালারফুল করতে পারবেন। এটাকে সিলেক্ট করার পরে ফরম্যাট, অটোমেটিক যখন যে কোনো টেক্সট নেবেন ফরম্যাট নামে একটা অপশন আসবে, দেখবেন এখানে ফরম্যাটে শেপ স্টাইল, এটা খুবই ইম্পর্টেন্ট। শেপ স্টাইল, আপনার শেপটা কেমন হবে আপনি এখান থেকে সেই শেপ স্টাইলটা এখান থেকে দিয়ে নিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা শেপ স্টাইল দিচ্ছি, এটা হচ্ছে কি আমার শেপ স্টাইল। এরপর শেপ আউটলাইন, যেটা সেই আউটলাইনটা এখানে আছে, সেই আউটলাইনটা চাইলে আমি এখান থেকে আউটলাইন দিতে পারবো। আমি চাইলে রেড আউটলাইন দিতে পারবো, দেখে আমার আউটলাইন কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর ইফেক্ট যদি দিতে চাই, প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, আমি যদি প্রিসেট করতে চাই তাহলে এখান থেকে প্রিসেট করে দিতে পারবো। দেখুন এটা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমি এটাকে ইফেক্ট দিতে চাই, শ্যাডো দিতে পারবো, শ্যাডো। এরপর এখান থেকে আমি চাইলে গ্লো দিতে পারবো, অর্থাৎ সাইটে দেখি আমি এখান থেকে গ্লো কালার যদি চেঞ্জ করি, মোর কালারে গিয়ে রেড কালার দিতে পারবো বা ইয়েলো কালার, ঠিক যেটা আমার পছন্দ হয়। ওকে, সেভাবে আপনি শেপ স্টাইলটা করে নিতে পারবেন। এখন নেক্সট হচ্ছে কি ফন্ট স্টাইল, এখানে সিলেক্ট করবেন, দেখবেন এখানে বাই ডিফল্ট কিছু ফন্ট অটোমেটিক ডিজাইন করা আছে, ক্লিয়ার আর্ট, ঠিক আছে। আপনি চাইলে এর মাধ্যমে কিন্তু দেখেন ডিজাইন করতে পারবেন। ওকে ওকে, সো প্রেজেন্টেড বাই এমডি মমিনুল ইসলাম, ইনলাইটেড মুমিন। এখন আপনার ছবি এখানে একটা ইনসার্ট করবেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি, আপনি সরাসরি পিকচারটা কপি করে এখানে পেস্ট করতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই পিকচারটা এখানে রাইট ক্লিক করবেন, করা হচ্ছে কি কপি, এন্ড প্রেজেন্টেশনে গিয়ে এখানে সরাসরি কি করতেন, পেস্ট। আপনার পিকচারটা এখানে চলে আসে। অথবা ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট অপশনে গিয়ে যাবেন পিকচার্স, এখানে সিলেক্ট করবেন, এখানে দিস ডিভাইস এবং কি অনলাইন পিকচার, আপনি দুইভাবে পিকচার ইনসার্ট করতে পারবেন। আমি এখানে দিস ডিভাইস করে দিচ্ছি, দিস ডিভাইস দেওয়ার পরে আমার পিকচারটা যে লোকেশন আছে সেই লোকেশনটাকে দেখিয়ে দেবো, তারপর ইনসার্ট করব, ঠিক আছে। ওকে, পিকচার যখন ইনসার্ট করবেন, পিকচারটা আসার সাথে সাথে দেখবেন ফরম্যাট নামে একটা অপশন অটোমেটিক চলে আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, ফরম্যাট অপশনটি পাওয়ার পয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো ধরনের টেক্সট ডিজাইন, আপনার লেখার ডিজাইন এবং কি পিকচার এবং কি ভিডিও ডিজাইন করবেন, আপনাকে ফরম্যাট অপশনে যেতেই হবে, ঠিক আছে। সো ফরম্যাট অপশন আসার পরে এখন আপনার পিকচারটা অটোমেটিক সিলেক্ট করা আছে। এটাকে যদি আপনি একটু ছোট এবং কি বড় করতে চান, সেক্ষেত্রে শিফট চেপে ধরবেন। শিফট ধরে থাকলে আপনার পিকচার রেশিও ঠিক থাকবে, সেক্ষেত্রে শিফট ধরে ঠিক কর্নারগুলোকে আপনি সরাবেন। ওকে ওকে, সো সেকেন্ডলি হচ্ছে আপনি পিকচারটা এখানে এভাবে নিয়ে আসার পরে এখন দেখবেন এখানে পিকচার স্টাইল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিকচার স্টাইল কেমন হবে এখানে দেখুন, পিকচার স্টাইলটা আমার কেমন হবে এখানে আপনাকে স্টাইলটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে, সো এখানে অনেক ধরনের স্টাইল, আপনি আপনার পিকচারটাকে কেমন স্টাইল করবেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে আপনার পিকচার স্টাইল। সো আমি এখান থেকে একটা স্টাইল আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার পিকচার স্টাইল। সো প্রেজেন্টেড বাই এমডি মমিনুল, এটা হচ্ছে আমার পিকচার, ডানে হচ্ছে কি ইনলাইটেড মুভমেন্ট। আমি এটা কালার যদি চাই চেঞ্জ করে দিই, এখান থেকে কালার চেঞ্জ। ওকে, আমি এটাকে সিলেক্ট করব। এরপরে দেখবো এখান থেকে যে প্রথমত হচ্ছে পিকচার স্টাইল, এন্ড সেকেন্ড হচ্ছে পিকচার বর্ডার কালার। আপনি চাইলে এখান থেকে পিকচার বর্ডার কালার দিতে পারবেন। দেখুন এখানে বর্ডার কালার হচ্ছে, বর্ডার যদি কালার ওয়েটটাকে বাড়িয়ে দিতে চান, এখান থেকে ওয়েট বাড়িয়ে দিতে পারবেন, দেন কালার চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন কালার চেঞ্জ। ওকে, এটা হচ্ছে পিকচার কালার চেঞ্জ। পিকচার ইফেক্ট যদি আপনি এখান থেকে সিলেক্ট করতে চান, পিকচার ইফেক্ট, দেখুন এখান থেকে ইফেক্ট আপনি চেঞ্জ করতে পারতেছেন। এরপরে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, অর্থাৎ প্রত্যেকটারই আপনার টেক্সট অথবা পিকচার অথবা ভিডিও প্রত্যেকটার জন্য ফরম্যাট অপশন ঠিক একইভাবে কাজ করবে ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। দেখুন ওকে, সো এরপর হচ্ছে কি পিকচার লেআউট। পিকচার লেআউটটা ঠিক কেমন হবে এটা আমি আপনাকে আবার একটু পরে দেখিয়ে দেবো। পিকচার লেআউট সাপোজ এটা আমি কেমন দেখতে যাচ্ছি, দেখুন এখানে অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, বাট পিকচার বর্ডার এবং কি পিকচার স্টাইলটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এরপরে একটা অংশ হচ্ছে আমি যদি পিকচারের কোনো অংশ ছোট এবং কি বড় করতে চাই, এভাবে এটাকে ধরে ছোট বড় করতে পারবো। এবং যদি কোনো অংশ কেটে ফেলতে চাই, সেক্ষেত্রে ক্রপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ক্রপ, অটোমেটিক এটা ক্রপটাকে ধরে নিয়েছে। ঠিক এখান থেকে আমি যেখানে ধরবো সেটা এখন ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। আমি নিচ থেকে একটু উপরে তুলে দিই, দেখুন দেওয়ার পরে এখানে ক্রপ দিয়ে যাওয়ার পর হচ্ছে কি ক্রপ, এটা কেটে অটোমেটিক কেটে গেছে, ঠিক আছে। ওকে, সো এরপরে হচ্ছে কি ক্রপের পরে আপনি ক্রপ চাইলে এখান থেকে হাইট এন্ড ওয়াইড এটাকে সিলেক্ট করে ক্রপ করতে পারবেন। এছাড়া পিকচারের কালার আপনি চাইলে এখান থেকে কারেকশন করে নিতে পারেন পিকচারের কালার, দেখুন ঠিক আছে।
সেকেন্ড হচ্ছে পিকচারের কালার চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে একটা ব্রাইট বাড়িয়ে দিতে পারবেন। দেখুন এখান থেকে ব্রাইট বাড়ানো সম্ভব। আপনি অর্থাৎ পিকচারের যে কার্যক্রমগুলো আছে ঠিক ফরম্যাট থেকে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি ইফেক্ট, আপনি যদি চান এখান থেকে বিভিন্ন ধরনের পিকচার স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন ওকে, সো এটা হচ্ছে কি আপনার স্লাইড, আপনি যে প্রেজেন্টেশন বানাচ্ছেন তার প্রথম স্লাইডটা হচ্ছে এরকম। এখন আপনি চাচ্ছেন আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিজাইন করতে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করলে ডান পাশে অনেকগুলো অপশন চলে আসে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে দেখবেন সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার এন্ড টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল। আমি এখানে সলিড ফিলে রাখার পর এখান থেকে বিভিন্ন কালার আছে, আমি যে কোনো ধরনের কালার এখান থেকে চুজ করে দিতে পারবো আমার ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে এটা হাই মানে এখান থেকে একটা হাইলাইট কালার সিলেক্ট করলাম, এরপরে কালারটা সিলেক্ট করার পর আমি চাইলে এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারবো এবং কমিয়ে দিতে পারবো। দেখুন ঠিক আমি এটাকে কম বেশি করে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। অর্থাৎ আপনার প্রেজেন্টেশন দেখার উপর ডিপেন্ড করবে এটা আপনি কতটা ট্রান্সপারেন্সি কমাবেন এবং কি বাড়াবেন, ঠিক আছে। আমি এখান থেকে কমিয়ে এবং কি বাড়িয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে সলিড ফিলের ক্ষেত্রে। যদি গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করি তাহলে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসে। দেখুন এখান থেকে অনেকগুলো অপশন, অর্থাৎ এখানে 3টা স্তরে আমি কালার চুজ করতে পারবো, 4টা স্তরে। আমি যদি চাই প্রথমটাতে সিলেক্ট করবো, এরপর এখানে সিলেক্ট করবো, যে কোনো একটা রেড কালার দেবো, উপরের অংশটুকু রেড হয়ে গেছে। যদি নিচের অংশটুকু রেড করতে চাই তাহলে এখানে সিলেক্ট করবো লাস্ট অবধি, এখানে নতুন করে একাধিক কালার দেবো, অর্থাৎ একাধিক কালার যদি আমি ইউজ করতে চাই প্রেজেন্টেশনে। যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, ঠিক কেমন কালারটা ডিফাইন করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, বাই ডিফল্ট কিছু কালার আছে এখান থেকে, অথবা এখান থেকে আপনি চাইলে আপনার কালার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ফিলের কাজ। এখানে চাইলে থেকে এখান থেকে ট্রান্সপারেন্সি এখান থেকে কমিয়ে এবং কি বাড়িয়ে দিতে পারবেন। ওকে, সো বেসিক্যালি এখান থেকে আপনি কালার চুজ করবেন, 3 কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে ফার্স্ট কালারটাকে আর একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এটাকে এবং কি কম বেশি এবং কি বাড়ানো দুটোই সম্ভব। ওকে, এরপর হচ্ছে কি প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিল মানে হচ্ছে আপনার এখানে ঠিক প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ডে কেমন হবে দেখুন। এই যে আমি এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি ঠিক যে প্যাটার্নটা পছন্দ করেন সেই প্যাটার্নটা এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে ধরে নিচ্ছি আমার এই প্যাটার্নটা পছন্দ হয়েছে, অর্থাৎ যে প্যাটার্নটা আপনার পছন্দ সেটা আপনি চুজ করবেন, ঠিক আছে। এটা আমি এখান থেকে দিলাম। এটা হচ্ছে এক ধরনের কি ব্যাকগ্রাউন্ড স্টাইল। এরপর হচ্ছে কি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। আপনি হাইড ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে কি যখন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে তখন সেটা অটোমেটিক হাইড করে ফেলবে। ওকে ওকে, সো মাঝখানে হচ্ছে কি পিকচার টেক্সচারে যখন দিয়েছে তখন অটোমেটিক কিছু এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এছাড়াও আপনি যদি কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে দেখতে চান সেটা আপনি এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ডে সেট করে নিতে পারবেন। সো যখন এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন পিকচার, তখন এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্টে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন ফ্রম অনলাইন অর অফলাইন, অর্থাৎ ফ্রম ফাইল এবং কি অনলাইন পিকচার। ফাইল যদি হয় ফাইল থেকে যাবেন, এখান থেকে যে কোনো একটা পিকচার কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আমি এখানে যে কোনো একটা পিকচার দিলাম। ওকে ওকে, তো আমি প্রথমে সলিড পিকচার রেখে দিচ্ছি, সলিড পিকচার রেখে এটাকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে কি আমার ফার্স্ট স্লাইডের ডিজাইন। ফার্স্ট স্লাইড আমার চলে গেল। এখন সেকেন্ড আমার একটা স্লাইড লাগবে, হচ্ছে কি যেহেতু আমি এটা প্রেজেন্টেশন বানাচ্ছি, এটা প্রেজেন্টেশন এগুলো ধাপ অতিক্রম করতে হবে। সেকেন্ড একটা স্লাইড নিয়ে আসার জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইড, যাওয়ার পর আমার ঠিক ইচ্ছা মতো একটা স্লাইড অর্থাৎ টাইটেল উইথ কন্টেন্ট যদি লাগে এটাকে ক্লিক করব, করে স্লাইডটাকে নিয়ে আসবো। ওকে ওকে, নিয়ে আসার পরে এখন আমি আমার সাবজেক্টের নামটা লিখবো, অর্থাৎ সাবজেক্ট হেডিং যেটা সেটা লিখবো। আমার হচ্ছে বেসিক কম্পিউটার, আমি বেসিক কম্পিউটার এখানে লিখলাম। ওকে, লেখার পরে কন্ট্রোল এ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করে নেব, করার পরে এটাকে বোল্ড করে দেব, করার পরে এটাকে আমি সেম এর ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। এখন যখন আমি এখানে সাবজেক্ট লিখছি বেসিক কম্পিউটার, এটাকে আমি সেন্টার করে দিলাম, সিলেক্ট কন্ট্রোলে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দিলাম, ফন্ট কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে ফরম্যাট শেপে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এটা ডিজাইন করে দিচ্ছি। ওকে, সো বেসিক কম্পিউটার যখন আমি এখানে দিয়েছি তখন নিচে যদি আমি কোনো কম্পিউটারে ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করব,
রাইট ক্লিক টেক্সটের উপর রাইট ক্লিক কিন্তু হবে না, বাইরের সাইডে রাইট ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অথবা যেহেতু আমি এখানে টাইটেল উই দিয়ে নিয়েছি সেহেতু এখানে দেখবো অটোমেটিক পিকচার নামে একটা অপশন আছে, সেই পিকচারে ক্লিক করব। করার পরে ঠিক আমি যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড আকারে দেখতে চাই অর্থাৎ এই শেপে দেখতে চাই সেটা এখানে সিলেক্ট করব। যেহেতু বেসিক কম্পিউটার সেহেতু কম্পিউটার রিলেটেড একটা পিকচার আপনি ইনসার্ট করবেন। দেখুন এখানে পিকচারটা কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। সো বেসিক কম্পিউটারের পিকচার তো দুইটা স্লাইড কিন্তু আমার অটোমেটিক হয়ে গেছে। এরপর আমি তৃতীয় নম্বর স্লাইডে যাব। তৃতীয় নম্বর স্লাইডে গিয়ে এখানে আমি যদি এন্টার দিই সেক্ষেত্রে একটা নতুন স্লাইড চলে আসবে। তো তৃতীয় নম্বর স্লাইডে হচ্ছে কি আমি দিতে চাচ্ছি ফোকাস। তো ফোকাস হচ্ছে কি, সো বেসিক্যালি আমি কি ফোকাস করতে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি সেটা যদি আমি এখন বোঝাতে যাই সেক্ষেত্রে আমি এখানে ফোকাস লিখতে হবে। সাপোজ আমি লিখতেছি ফোকাস। সিমিলারলি এটা আমি একইভাবে এটাকে বোল্ড করে নিচ্ছি, থার্ড ব্র্যাকেট করে বড় করে নিচ্ছি এবং কি সেন্টার করে নিলাম এবং কি ফন্ট চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এছাড়াও যদি আমি কোনো ইমেজ এখানে ফোকাসের মধ্যে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড আকারে সেটা নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে নিয়ে আসতে হয় আমি ব্যাকগ্রাউন্ড আকারে দেখাচ্ছি। রাইট ক্লিক করবো সাইডে, করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে পিকচার, এরপর হচ্ছে কি ইনসার্ট, এরপর হচ্ছে কি ফ্রম ফাইল অর্থাৎ যেখানে আপনার ফাইলটা আছে এখানে ইমেজ নামে একটা অপশন আছে, আমি এটাকে ক্লিক করবো, করার পর হচ্ছে কি ইনসার্ট। তো দেখুন এখানে কিন্তু চলে আসে। তো এই জন্য আমার এই টেক্সটটা প্রয়োজন, এই টেক্সটটাকে আমি এখন কি করবো এখানে ক্লিক করে কিন্তু ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে লেখা আছে কি ফোকাস। আপনি চাইলে ফোকাসে কালার উইথ এর যে বিভিন্ন ধরনের শেপ ডিজাইন সেই শেপ ডিজাইনটা করে নিতে পারবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গিয়ে এর একটা শেপ ডিজাইন দিয়ে দিলাম, এখান থেকে একটা শেপ ডিজাইন, ঠিক আছে। চাইলে শেপ ডিজাইনের কালার আমি এখান থেকে চুজ করে দিতে পারবো, এখান থেকে হাইলাইট কালার দিতে পারবো এবং কি এর শেপ ইফেক্ট এখান থেকে প্রিসেটে গিয়ে শেপ ইফেক্ট দিতে পারবো। আমি এখানে শেপ ইফেক্ট দিচ্ছি দেখুন, ঠিক আছে। ওকে, এখানে যদি আমি ফোকাসে কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা যেন টেক্সট ফিল, এই জন্য টেক্সট ফিল কালার এখান থেকে চেঞ্জ করব। ওকে, সো এটা হচ্ছে একটা ডিজাইন। এখন এরপর হচ্ছে এখন এখানে কিন্তু আমার টেক্সটটি লেখার জন্য কোনো কিছুই নেই, সেটা এখন আমাকে কি করতে হবে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার জন্য আপনি এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট অপশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে কি টেক্সট বক্সে ক্লিক করবেন, করার পরে এখানে ইনসার্ট করবেন, ঠিক যেমনটা প্রয়োজন ইনসার্ট করবেন। করার পরে এখন আপনি সেটা লিখবেন আপনি কি ফোকাস করতে চাচ্ছেন, ঠিক আছে। অর্থাৎ আপনি ঠিক যেটা ফোকাস করতে যাচ্ছেন সেটা এখন এখানে কি করবেন লিখে দিবেন। এখন আমি কি ফোকাস করব, আমি আমার যে কন্টেন্টে লিখে রাখছি সেটা থেকে আমি এটা নিয়ে যাচ্ছি। সো ফোকাস হচ্ছে কি টু অ্যাকনলেজ অ্যাবাউট বেসিক কম্পিউটার, এটা এখান থেকে কপি করে এখান থেকে আমি পেস্ট করব, ঠিক আছে। তো পেস্ট করার পরে এখানে অটোমেটিক একটা কন্ট্রোল নামে অপশন আছে, এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। এখানে চারটা অপশন আছে। প্রথমটা হচ্ছে কি ইউজ ডেস্টিনেশন থিম, অর্থাৎ ডেস্টিনেশন ঠিক যেমনটা আছে তেমনটা করে যদি ইউজ করি। এন্ড পরেরটা হচ্ছে কি কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ সোর্স ফরম্যাটিংটা যেমন ছিল। পরেরটা হচ্ছে কি পিকচার মোড, অর্থাৎ এটা সরাসরি পিকচার মোডে সেভ করব। এবং তারপরটা হচ্ছে কি কিপ টেক্সট অনলি, আমি কিপ টেক্সট অনলি করব, অর্থাৎ শুধুমাত্র টেক্সট। এরপর সিমিলারলি কন্ট্রোল এ এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে বড় করে নেব, ঠিক আছে। ওকে, নেওয়ার পরে এখন আমি চাইলে এটাকে এখান থেকে সরিয়ে এবং ডান এবং কি বামে নিতে পারবো। ওকে ওকে, সো এরপর এটা চাইলে কালার আমি এটাকে সিলেক্ট করব, আমি আমার ইচ্ছা মতো কালার চুজ করব। কালার চুজ করে এটাকে আমি ডান এবং কি বামে এটাকে সরিয়ে নেব, ঠিক আছে। তো আমি বেসিক্যালি হচ্ছে কি পিছনে যে ছবিটা এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে আমি ঠিক ব্যাকগ্রাউন্ডে কি করেছি ইনসার্ট করেছি, ঠিক আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে এখানে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা অপশন চলে আসে, ট্রান্সপারেন্সি এখানে আছে, আপনি চাইলে ট্রান্সপারেন্ট করে দিতে পারবেন। এরপর নিচে যখন কোনো পিকচার যখন আপনি ইনসার্ট করবেন নিচে একটা অপশন চলে আসে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল মানে হচ্ছে প্রত্যেকটা স্লাইডে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন অর না। সো বেসিক্যালি আমি এটা প্রত্যেকটা স্লাইডে অ্যাপ্লাই করব না, যদি না করে থাকি তাহলে এই অপশনটাতে ক্লিক করব না, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে কেটে দিই। এটা হচ্ছে কি আমার 3 নাম্বার স্লাইড কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ফোকাস। এখন প্রথম দ্বিতীয় তৃতীয় আমার 3টা স্লাইড শেষ হয়ে গেছে। আমি ঠিক যতটুকু করেছি আউটপুটটা দেখবো, দেখার জন্য এখানে দেখবেন নিচে স্লাইড শো নামে একটা অপশন চলে আসে, ঠিক আছে। স্লাইড শো মানে হচ্ছে কি আপনার স্লাইডটাকে শো করবে। স্লাইড শো যদি আমি ক্লিক করি দেখেন এটাকে আমার শো করতেছে, ঠিক আছে। আমি প্রথম স্লাইডে যাব, যাওয়ার পর যদি স্লাইড শো দিই দেখে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আমি নেক্সট স্লাইডে যাই, বেসিক কম্পিউটার, এবং কি থার্ড স্লাইড হচ্ছে কি ফোকাস টু অ্যাকনলেজ ইউ অ্যাবাউট বেসিক কম্পিউটার। ওকে,
ওকে। সো থার্ডলি হচ্ছে কি আমি এখান থেকে এখানে থার্ড স্লাইড নেব, এখানে এন্টার করে আবার নতুন স্লাইড নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমার এখন হচ্ছে কি মেইন কন্টেন্ট লিখবো, ঠিক আছে। তো সাবজেক্ট নেম এবং কি এম দুইটাই হয়ে গেছে, এখন আমি মেইন কন্টেন্ট লিখবো। সাপোজ হোয়াট ইজ কম্পিউটার, আমি এখানে লিখেছি হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার। এখন আমি চাচ্ছি আমি উপরে ঠিক যে শেপটা করেছি সেই শেপটা নিচে নিয়ে আসবো, এই জন্য এখানে ক্লিক করবো, করার পর এটাকে কপি করবো, করে নিচে স্লাইডে সেটাকে পেস্ট করবো, ঠিক আছে। তো অটোমেটিক পেস্ট হয়ে গেছে, আমি এটাকে এভাবে সরিয়ে ফেলবো, করার পর ঠিক যে এখানে কন্টেন্টটা লিখেছি এটাকে কপি করে অথবা কাট করবো, করে এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল ভি পেস্ট করবো। করার পরে আমি ঠিক কিছুক্ষণ আগে আপনাকে কন্ট্রোলের যে ব্যবহারটা দেখিয়েছি সেটা আমি আবার বলতেছি। এখানে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে ঠিক চারটা অপশন চলে আসে। এখন আমরা দেখি কিপ সোর্স ফরম্যাটিং। সোর্স ফরম্যাটিং মানে ঠিক যেমনটা কপি করেছি, যদি পিকচার দিই তাহলে পিকচার, যদি কিপ টেক্সট অনলি দিই অর্থাৎ এর মধ্যে যে টেক্সটটা ছিল সেই টেক্সটের মধ্যে এটা হয়ে যাবে, ঠিক আছে। দেন এটাকে আমি উপরে দিয়ে নিলাম, ঠিক আছে, ওকে। এরপরে ঠিক এই নিচের অংশটুকু আমি ডিলিট করে দেবো, অর্থাৎ নিচের টেক্সটটা আমার প্রয়োজন নাই। এটাকে আমি একটু ফন্টটাকে একটু কমিয়ে নিচ্ছি, ওকে। এখন আমি এর ভিতরে যে টেক্সটটা আছে, প্যারাগ্রাফটা আছে, আমি হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার বলতে কি বুঝি এই ডিটেলস লিখবো, সেই ক্ষেত্রে আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি। আপনি এটাকে ডিটেলস লিখে নেবেন, আপনার প্রেজেন্টেশনে যে টপিক থাকবে আমি এটা লিখে নিলাম। লেখার পর এটাকে ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে নিচ্ছি, ওকে। এরপর এটাকে জাস্টিফাই করার জন্য কন্ট্রোল জেও আপনি প্রেস করতে পারেন, অথবা এখানে গিয়ে কন্ট্রোল জে দিতে পারেন, ঠিক আছে। নিচে অনেকটা অংশ চলে আসে, এটাকে ডিলিট করবেন, ঠিক এভাবে আপনি এসে ডিলিট করে দিতে পারবেন, ওকে ওকে। সো এটা দেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে না আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কিভাবে আমি আপনাকে দেখিয়েছি, তারপরে বলে দিচ্ছি। এখানে রাইট ক্লিক করবেন, ফরম্যাট শেপ, আমি এখান থেকে সলিড ফিল থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। এছাড়াও যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চান, আমি এখানে ফোকাসের মধ্যে আপনাকে কিভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এছাড়া যদি এখানে দিতে চান সেক্ষেত্রে এখানে দেখুন পিকচারে যাওয়ার পরে ইনসার্ট ফ্রম, ঠিক যে ফাইলে আছে আমি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি স্লাইড ইমেজ, ওকে। স্লাইড ইমেজ যখন দিয়ে দিয়েছি তখন দেখুন এখানে স্লাইড ইমেজ আমার এটা হচ্ছে কি পিছনে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি এবং এটাকে দেওয়ার জন্য এখান থেকে এটাকে ছোট করে নিই। এখানে ভিতরে একটা বর্ডার দেওয়া আছে, আবার যদি আমি সরাসরি বর্ডার দিতে চাই তাহলে এখানে যাব, যাওয়ার পর এটাকে সরাসরি এখান থেকে নো ফিল করে দেব। আমি এখানে এটা কোনো ফিল করতে যাচ্ছি না, অর্থাৎ এখানে যেহেতু একটা স্টাইল করা আছে, অর্থাৎ এখানে একটা শেপ দেওয়া আছে, সেহেতু এখন আমি এটাকে কোনো শেপ রাখবো না, এই জন্য এটাকে সিলেক্ট করব, ফিল অ্যান্ড নো ফিল দেওয়ার সাথে সাথে এখানে কোনো ফিল নেই, ঠিক আছে, ওকে। এটাকে আমি ছোট বড় করে এখানে বসিয়ে দেব। সো হোয়াট ইজ কম্পিউটার যখন আমি দিচ্ছি তখনই দেখুন এটা অটোমেটিক একটা শেপ ডিজাইন এখানে নিয়ে নিছে, হোয়াট ইজ কম্পিউটার, ঠিক আছে, ওকে। সো এরপর হচ্ছে নিচের কন্টেন্ট, আমি চাইলে কন্টেন্টকে ডানে বামে মুভ করতে পারবো। এখন কন্টেন্টের চারিপাশে যেহেতু কোনো বর্ডার লাইন নাই, যদি আমি দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করব, এর বাইরে গিয়ে এখানে শেপ আউটলাইনটা গিয়ে আমি একটা কালার সিলেক্ট করে দেব। যদি কালার সিলেক্ট করি তাহলে শেপ আউটলাইন কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এর জন্য শেপ আউটলাইন, ওকে ওকে। সো এর পরবর্তী স্লাইড আমি এখন চাচ্ছি যে উপরে যে স্লাইডটা আছে এরই ধারাবাহিকতায় নিচে আরেকটা স্লাইড নিয়ে আসবো। আমি চাইলে এটাকে রাইট ক্লিক করব, এরপর হচ্ছে কি কপি, এবং নিচে এসে রাইট ক্লিক করে কি করব পেস্ট করব, ঠিক আছে। তাহলে হুবহু দুটো স্লাইড কিন্তু এখানে চলে আসে। আর আমি এটাকে ডিলিট করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব, এটাকে ডিলিট স্লাইড এটাকে ডিলিট হয়ে গেল। অথবা আমি যদি এটাকে সরাসরি নিয়ে আসতে চাই একই স্লাইড কপি ছাড়া, এর জন্য রাইট ক্লিক করব, ডুপ্লিকেট স্লাইড মানে একই স্লাইড দুইটা হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, কাট করে দিলাম, এবং চাচ্ছি এখানে দেখি আমার হচ্ছে কাট কপি, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, অ্যাড সেকশন, এবং কি লেআউট, এবং কি রিসেট স্লাইড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো চাইলে আমি এখান থেকে করে নিতে পারবো, ঠিক আছে, ওকে। সো আমি এখান থেকে সেম হুবহু স্লাইড নিচ্ছি। এটা যদি আপনি কিবোর্ড দিয়ে করতে চান এর জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন, অর্থাৎ যে স্লাইডটা হুবহু করতে আছেন কন্ট্রোল ডি মানে হচ্ছে কি ডুপ্লিকেট, দেখে ডুপ্লিকেট চলে আসছে, ওকে ওকে। সো এরপরে যেটা করবেন এরপর হচ্ছে এই স্লাইড চাচ্ছেন না, সাপোজ এখানে দুইটা স্লাইড হয়ে গেছে, আপনি যে কোনো একটা স্লাইডকে হাইড করতে যাচ্ছেন, আবার ঠিক যে হাইড করতে যাচ্ছেন সেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্য রাইট ক্লিক করবেন, রাইট করে দেন হাইড স্লাইড, এটা কিন্তু হাইড হয়ে গেছে, এখানে দেখুন হাইড চিহ্ন চলে আসছে। এবং আপনি চাচ্ছেন এখানে যে স্লাইড গুলো আছে আবার হাইডটাকে আনহাইড করবেন, হাইলাইট হয়ে গেছে। এবং এখানে যে
5টা স্লাইড আপনি করেছেন, এখানে সেকশন ওয়াইজ করবেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে প্রেজেন্টেড, এরপর হচ্ছে কি সাবজেক্ট, এরপর হচ্ছে কি ফোকাস। সেক্ষেত্রে আপনি সবার উপরে যদি সেকশন করতেছেন রাইট ক্লিক করবেন, করার পরে দেখবেন অ্যাড সেকশন নামে একটা অপশন আছে। অ্যাড সেকশন অপশনে ক্লিক করলে অ্যাড সেকশন চলে আসে। এখানে আমি এনলাইটন মুভিং দিয়ে দিই। ওকে, সো এটা দেওয়ার মানে হচ্ছে এই স্লাইডের উপরে একটা ইনলাইটেড মুভমেন্ট একটা হেডিং দেওয়া থাকলো, অর্থাৎ এখান থেকে প্রেজেন্টেশনটা এই পারপোজ আমি তৈরি করতেছি, ঠিক আছে। সাপোজ এই ফোকাসের নিচে যদি আমি এখানে আসি, এখানে যদি রাইট ক্লিক এখানে ফোকাসের নিচে যদি দিতে চাই, তাহলে নিচে স্লাইডে যাব, যাওয়ার পর লিখবো হচ্ছে কি অ্যাড সেকশন, অটোমেটিক চলে আসে। এখানে হচ্ছে কি মেইন সাবজেক্ট শুরু, অর্থাৎ সাবজেক্ট স্টার্ট দেওয়ার পর এটা কি করব, রিনেম করব। এখান থেকে সাবজেক্ট স্টার, অর্থাৎ এখান থেকে আমি সেগমেন্ট করে ফেলতেছি, অর্থাৎ সেকশন করে ফেলতেছি আমার বোঝার সুবিধার্থে। তো প্রেজেন্টেশনে বেসিক্যালি হচ্ছে এই সেকশনের মাধ্যমে যখন আমরা প্রেজেন্ট করব তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখন এই প্রেজেন্টেশনটা এই আঙ্গিকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এছাড়াও যদি আপনি এখানে এটাকে ডিলিট করে দিতেন, তাহলে আপনি সরাসরি রিসেট স্লাইড করে দিতে ডিলিট করলে হয়ে যাবে। যেহেতু আপনি এটাকে এখন সেকশনে আপনার প্রয়োজন নেই, দেখুন এই সেকশন আন্ডারে কিন্তু এগুলো চলে আসে, ঠিক আছে। ওকে, আপনি রিনেম সেকশন চাইলে রিনেম করতে পারবেন, রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন। যদি মুভ করতে চান আপ টু, যদি মুভ করেন দেখুন এটা মুভ হচ্ছে, উপরে আপ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে মুভ সেকশন ডাউন করতে পারবেন নাকি আপ করতে পারবেন। রিমুভ করে দিচ্ছি, রিমুভ অল সেকশন, আমার প্রয়োজনীয় সেকশন এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে তাহলে সেকশনগুলো এখানে থাকবে, ঠিক আছে। ওকে, সো এরপরে হচ্ছে কি এই স্লাইডে আমি উপরে স্লাইডে দেখেছি হোয়াট ইজ কম্পিউটার, নিচে হচ্ছে কি কম্পিউটার ডিটেলস। এখানে লিখবো হচ্ছে কি টাইপস অফ কম্পিউটার। সাপোজ এখানে হচ্ছে কি টাইপস অফ কম্পিউটার, এখানে হচ্ছে টাইপস অফ কম্পিউটার, টাইপস অফ কম্পিউটার। এখন যখন টাইপস অফ কম্পিউটার আমি লিখেছি তখন টাইপস অফ কম্পিউটার হচ্ছে বেসিক্যালি হচ্ছে 2 টাইপস হতে পারে, 3 টাইপস হতে পারে। আমি সাপোজ টু সে বলতেছি সাপোজ 3 টাইপস অফ কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল এবং কি হাইব্রিড। সেক্ষেত্রে আমার 3টা কম্পিউটার লিখতে হবে। আমি চাইলে কিন্তু এখানে ডাইরেক্টলি এ কম্পিউটার, বি কম্পিউটার, সি কম্পিউটার লিখতে পারি। এছাড়াও আমি যদি একটু স্মার্ট লিখে এটাকে ডিলিট করে দেব, এখান থেকে এটাকে ডিলিট করে দেব, ইনসার্ট অপশনে যাব, যাওয়ার পরে এখানে দেখব স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে, স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টে গিয়ে এখানে সেই 3 টাইপস অফ কম্পিউটার, আমি 3 টাইপস অফ কম্পিউটার জন্য একটা স্মার্ট আর্ট নিয়ে আসবো, ঠিক আছে। সাপোজ আমি এটা সিলেক্ট করতেছি, ঠিক এটা চলে আসছে এখানে। এখন আমি এখানে লিখতেছি অ্যানালগ কম্পিউটার, সাপোজ এ কম্পিউটার। আমি এখান থেকে এ বি দিয়ে আপনাকে বোঝাচ্ছি, সাপোজ এ বি এবং কি সি, ঠিক আছে। তো এ বি সি এই 3 ধরনের কম্পিউটারকে ছোট বড় করার জন্য ছোট বড় করব, দেখুন। অর্থাৎ স্মার্ট আর্টের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অর্থাৎ সুবিধা অনুযায়ী ঠিক যে কন্টেন্টটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার স্মার্ট আর্ট এ বি সি। সাপোজ টাইপস অফ কম্পিউটার, 3 টাইপস অফ কম্পিউটার এ বি সি, কম্পিউটার এ, কম্পিউটার বি, কম্পিউটার সি। যদি কম্পিউটার গ্রোথ সম্পর্কে স্মার্ট আর্টে যাই তাহলে দেখি স্মার্ট আর্টের মাধ্যমে আপনি লিস্ট, অল, প্রসেস, সার্কেল অর্থাৎ এই ধরনের ম্যাট্রিক্স, পিকচার অনেক কিছু শেপ আছে, সেই শেপগুলো আপনি আপনার পছন্দ মতো নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাকে আরেকটা এখানে নিয়ে এসে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি প্রগ্রেস সম্পর্কে যদি কোনো কিছু নিতে চান সেক্ষেত্রে আপনি কোন ধরনের সিলেক্ট করবেন, প্রসেস, অর্থাৎ প্রসেস এটাকে ইনসার্ট করলেন, দেখুন এটা কিন্তু চলে আসে, ঠিক আছে। প্রসেসটা কি প্রসেসটা কি প্রসেসের মাধ্যমে আপনি এভাবে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন সাপোজ এখানে যে কোনটা ইয়ার দিচ্ছেন, এটা হচ্ছে প্রগ্রেস আর প্রসেস। আপনি ঠিক যেমনটা বোঝাতে যাচ্ছেন আমি এখানে এ বি দিয়ে আপনাকে দেখাচ্ছি, এ বি এবং কি সি, ঠিক আছে। তো এ বি সি, এ বি সির মাধ্যমে আপনি আপনার প্রসেসটাকে এভাবে বোঝাতে পারবেন। সো এই ধরনের স্মার্ট আর্ট ব্যবহার করা হয় বেসিক্যালি হচ্ছে স্মার্টলি রিপ্রেজেন্ট করার জন্য। যখন আপনি কোনো ধরনের প্রেজেন্টেশন স্মার্টলি কি করবেন, প্রেজেন্ট করবেন, ঠিক তখনই এই ধরনের প্রেজেন্টেশনগুলো আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তো স্মার্টলি প্রেজেন্টের জন্য আপনি স্মার্ট আর্ট ব্যবহার করবেন, ওকে। ওকে, সেভ দেওয়ার জন্য সাধারণত কন্ট্রোল এস ব্যবহার করবেন। আমি এটাকে ডুপ্লিকেট করে আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে আরেকটা স্মার্ট আর্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডিলিট করব, ডিলিট জন্য সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, ডিলিট, ঠিক আছে। ওকে, সো এরপরে এখানে দেখবো স্মার্ট আর্ট, যাওয়ার পরে নিচে একটা অপশন আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পিকচার।
সাপোজ পিকচার স্টাইল যদি কিছু নিতে চান, আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখন আপনি এখানে দেখবেন যে অনেকগুলো পিকচার অপশন চলে আসে, ঠিক আছে। যেমন এখান থেকে আপনি সরাসরি পিকচার ফ্রম ফাইল এবং কি আপনার যে পিকচারটা আছে সেই পিকচারটাকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এছাড়াও এর সাথে আনুষঙ্গিক পিকচার যদি দিতে চান, যেমন এখানে একটা অপশন আছে, এখানে গিয়ে ফ্রম ফাইলে এখানেও পিকচার দিতে চান, এখানেও সেম, ওকে। সো এখানে আপনার পিকচার দেওয়া কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো টাইপস অফ কম্পিউটারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়। এখানে কিন্তু সিমিলারলি আপনি পিকচারগুলো কি করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। ওকে ওকে, সো আমি একটা নতুন স্লাইড নিচ্ছি, এটা ডুপ্লিকেট করে ফেললে ডিলিট করে দিই, ঠিক আছে। তো টাইপ অফ কম্পিউটারের মাধ্যমে আপনি স্মার্ট আর্ট ব্যবহার করে এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এছাড়াও হচ্ছে আপনি যখনই ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর দেখবেন এখানে নিউ স্লাইড ইনসার্ট করতে পারেন, টেবিল ক্রিয়েট করতে পারেন। আমি যদি টাইপস অফ কম্পিউটার টেবিলের মাধ্যমে বুঝি, সেক্ষেত্রে টেবিলে যাব, যাওয়ার পর ঠিক কলাম এবং রো আমি এখান থেকে সিলেক্ট করব, আমার ঠিক যতগুলো কলাম এবং কি রোর প্রয়োজন সিলেক্ট করব, করার পরে এটাকে নিচে আসবে, ওকে, নিচে। এখন এখান থেকে আমি রো আমার ঠিক যেভাবে আমরা লিখি সিরিয়াল নাম্বার, নরমালি যখন আমরা প্রেজেন্টেশন বা নরমালি টেবিলে লেখালেখি করি সেগুলো লিখবো সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে কি নেম, এরপর হচ্ছে কি রিমার্কস, রিমার্কস, এরপর হচ্ছে কি রিমার্কস টু। সো বেসিক্যালি এটা লেখার পরে আমরা নরমালি ফন্ট সিলেকশন এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো এখান থেকে করে নিতে পারবো। ইমপ্যাক্ট, যদি ফন্ট বড় করতে চাই বড়, আপনি যদি ওকে। সো এরপর হচ্ছে কি টেবিল, যখন আপনি টেবিল ইনসার্ট করেছেন, তো টেবিলের মাধ্যমে যখন আপনি এখানে বোঝাবেন, তখন টেবিলটাকে যদি আপনি ডিজাইন করতে চান, টেবিলটাকে সিলেক্ট করবেন, করার পর উপরে লিখবেন হচ্ছে ডিজাইন, ঠিক আছে। তো ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইন অপশনে গিয়ে দেখবেন এখানে ডিজাইন অনেক ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে, আপনি ঠিক যেমনটা প্রয়োজন তেমনটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা ডিজাইন করে নিচ্ছি, সাপোজ আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এটা দিলাম এখান থেকে, এটা এটা এটা। সো এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনার টেবিল। এছাড়া টেবিলের শ্যাডো আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো শ্যাডো চেঞ্জ করতে পারবেন, টেবিলের শ্যাডো দেখে আমি এখান থেকে যে কোনটা কালার নিচ্ছি, ওকে ওকে। চাইলে আপনি বর্ডার তুলে দিতে পারবেন, আমি যদি এখান থেকে বাই ডিফল্ট এখান থেকে একটা টেবিল নেই, যে টেবিলে সব বর্ডার আছে, সাপোজ এখানে অনেকগুলো বর্ডার আছে, এই মুহূর্তে আমি বর্ডারগুলো তুলে দেবো, টেবিল সিলেক্ট করার সাথে সাথে বর্ডারস। সো বর্ডারস নামে একটা অপশন চলে আসে, এখান থেকে চাইলে নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার এবং কি টপ বর্ডার দিতে পারবো। সো নো বর্ডার দিলাম, কোনো বর্ডার এই মুহূর্তে কিন্তু নেই। আমি সাপোজ এটাকে যদি আমি এরকম করে রাখি, ঠিক আছে, ওকে। সো এখন দেখি এখানে টেবিলটা কিন্তু এরকম আছে, এখানে যখন আমরা যাব, এখান থেকে দেখা যাচ্ছে আমি যে কোনো এক সাইডে বর্ডার দিতে চাই, সাপোজ আউটসাইড বর্ডার সিলেক্ট করব, নো বর্ডার, কোনো বর্ডার কিন্তু এখানে নেই, ঠিক আছে। তো বর্ডার তুলে দেওয়ার জন্য এবং কি পুনরায় লেফট রাইট এন্ড টপ যে কোনো একদিকে বর্ডার দেওয়ার জন্য আপনি এখান থেকে আবার সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে কি লেআউটে যাবেন, সরি ডিজাইনে যাবেন, যাওয়ার পরে দেখেন বর্ডার, অল বর্ডার, যখনই অল বর্ডার দিবেন যতটুকু সিলেক্ট করবেন ততটুকু অল বর্ডার চলে আসবে, এর কন্ট্রোল এই দিয়ে সব সিলেক্ট করে অল বর্ডার সিলেক্ট করবেন। এখন কিন্তু বর্ডার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই টেবিল সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বর্ডার নিতে পারবেন, এরপরে ইফেক্ট চাইলে এখান থেকে ইফেক্ট আপনি সিলেক্ট করে দিতে পারবেন, দেখুন। তারপর শ্যাডো অ্যাজ ইউজুয়াল রিফ্লেকশন করতে পারবেন। এছাড়াও আপনি এখানে কুইক স্টাইলে গেলে এর অনেকগুলো স্টাইল আছে, বর্ডারের ভিতরে যে লেখাগুলো লিখছেন অর্থাৎ টেবিলের ভিতরে সেগুলো স্টাইল আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন চাইলে আপনি যদি ইনসার্ট বর্ডার করতে চান, সাপোজ এরপর একটা ইনসার্ট করবেন, এরপর রাইট ক্লিক, আপনি রাইট ক্লিক করে ইনসার্ট করতে পারবেন, অথবা যদি নিচে করতে চান তাহলে ট্যাবের মাধ্যমে নিচে ইনসার্ট হবে। যদি ডানে এবং কি বামে ইনসার্ট করতে চান, ডানে ইনসার্ট করতে চান রাইট ক্লিক করবেন, করার পর উপরে দেখবেন ইনসার্ট, এই ইনসার্ট অপশনে যাবেন, ইনসার্ট কলাম লেফট রাইট এন্ড অ্যাবভ এন্ড বিলো, তো উপরে নিচে এবং কি ডানে বামে আপনি চাইলে এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন, ঠিক আছে। একইভাবে যদি কোনো মানে কলাম আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে সেটাকে সিলেক্ট করবেন, করার পর রাইট ক্লিক করবেন, করার পর ক্রস অপশনে যাবেন, দেখবেন এখানে লেখা আছে ডিলিট কলাম ও ডিলিট রো এন্ড ডিলিট টেবিল, ঠিক আছে।
তো ডিলিট কলাম এন্ড ডিলিট রো এন্ড ডিলিট টেবলস, যে আমি কলাম করতে চাই কলাম সিলেক্ট করব, অটোমেটিক সেটাকে ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, সো চাইলে কিন্তু আপনি এভাবে কলামগুলো ডিলিট করে নিতে পারেন। সাপোজ আমি এটাকে ডিলিট করব, এজন্য এটাকে সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক করব, করার পর ডিলিটে যাব, করার পরে কলাম। এখন আমি যদি চাই নিচে রোটাকে ডিলিট করব, সিমিলারলি সিলেক্ট করব, রাইট ক্লিক, ডিলিট এন্ড রো। ঠিক আছে, করার পর এটাকে আমি ডেকোরেশন করে একটু স্লাইডের মধ্যে এভাবে সাজাবো। ওকে ওকে, সো এটা হচ্ছে কি টেবিল। এখন চাচ্ছি যে মাঝখানে দুটাকে আমি মার্সেল করব, মার্সেল করার জন্য এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখান থেকে মার্সেল করে নিতে পারবো এখন, অর্থাৎ দুটো রো এবং দুটো রো এখন কি হয়ে গেছে, একটা রোতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, অথবা এখান থেকে সিলেক্ট করব, আমি আবার দেখিয়ে দিচ্ছি, রাইট ক্লিক এন্ড মার্সেল। ঠিক আছে, ওকে ওকে, যদি স্প্লিট করতে চাই তাহলে রাইট ক্লিক করব, করার পর দেখেন স্প্লিট সেল, স্প্লিট সেল ঠিক কেমন করতে আছে, নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো এখান থেকে সিলেক্ট করব 2/1, অর্থাৎ এই 2/1 নামে স্প্লিট করা মাত্র এখানে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে কি এটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা এটা করে থাকি, আমাদের এর মাঝে যদি কখনো ভাগ করার প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, ওকে ওকে, সো এরপর হচ্ছে কি লেআউট। লেআউটের মানে হচ্ছে যখন আপনি কোনো প্রেজেন্টেশনে ইনসার্ট করবেন, আপনি রাইট ক্লিকের মাধ্যমে কিন্তু ইনসার্ট করতে পারবেন। এছাড়া লেআউটে ক্লিক করার মাধ্যমে এখানে অটোমেটিক দেখবেন ডিলিট, ইনসার্ট, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট এন্ড রাইট, খুব শর্টকাট সিস্টেম দেওয়া আছে। আমি এখানে মাউস কার্সরটা রেখেছি, আমি ইনসার্ট রাইট যদি দিই অটোমেটিক ইনসার্ট হয়েছে, আমি বিলো যদি বিলো হয়ে গেছে। ঠিক আছে, তো অটোমেটিক কিন্তু আমি এখান থেকে করে নিতে পারবো। তারপরে মার্সেল সেল হয়ে যাবে যদি পুরো সেল আমি এখান থেকে করে নিতে চাই, ফুল সেল। ঠিক আছে, স্প্লিট সেল, অর্থাৎ লেআউটে গেলে এই সেম কাজ সেম অ্যাক্টিভিটিস আমি এখান থেকে খুব সহজে শর্টকাট স্টাইলে করে নিতে পারবো। এখন দেখি এখানে যখন আমি সিরিয়াল নাম্বারগুলো লিখেছি, অর্থাৎ সিরিয়াল নাম্বার, রিমার্কস 2 কিন্তু উপরে চলে গেছে। ঠিক আছে, তো এটা নিচে নিয়ে আসার জন্য এখানে দেখবেন সেন্ট্রাল এবং যদি মাঝখানে নিয়ে আসি এখানে ঠিক চিহ্নের মাধ্যমে আপনাকে দেখে দিচ্ছে অ্যালাইন টপ এন্ড অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি সেন্টার এবং সেন্টার এখানে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, ওকে, সো এখন আমি এখানে আবার একটা টেক্সট লিখতেছি, সাপোজ এখানে লিখতেছি কিছু মুমিন, এই মুমিন লেখাটা এখন আমি ডিরেকশন করব, ডিরেকশনের জন্য এখানে দেখবেন ডিরেকশন নামে একটা অপশন। সো এখান থেকে আমি দেখেন এটাকে আমি ঠিক 90 ডিগ্রি টু 70 ডিগ্রি আমি স্ট্রেক করে নিতে পারবো। ঠিক আছে, ওকে, অর্থাৎ আপনি ঠিক যেমনটা প্রয়োজন তেমনটা এখান থেকে করে নিতে পারবেন টেক্সট। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে সেল মার্জিন। আপনি চাইলে এখান থেকে সেল মার্জিন, অর্থাৎ আপনার ঠিক চারিপাশে যে মার্জিনটা থাকবে সেটা এখান থেকে চুজ করে নিতে পারবেন। ওকে, সো এরপর হচ্ছে ইনসার্ট, হচ্ছে কি টেবিলের পর হচ্ছে কি পিকচার। আমি আপনাকে দেখিয়ে দিয়েছি পিকচার কিভাবে ইনসার্ট করতে হয়। পিকচারে যাওয়ার পর দিস ডিভাইস এন্ড পিকচার, অথবা কপি করে পেস্ট করতে পারবেন। এরপর হচ্ছে স্ক্রিনশট। তো স্ক্রিনশট মানে হচ্ছে ঠিক আপনি কোন জায়গাটা স্ক্রিনশট নিয়ে এখানে পেস্ট করবেন। আমি একটা স্লাইড নিচ্ছি, এখানে স্লাইড নতুন একটা স্লাইড নিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, সো নতুন স্লাইড নেওয়ার পর স্ক্রিনশট মানে হচ্ছে আপনি স্ক্রিন ক্লিপ করে এখানে স্ক্রিনশট নিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এতটুকু অংশ স্ক্রিনশট নিতে চাই, সিলেক্ট করব, অটোমেটিক অংশটা এখানে চলে আসে। তো মনে রাখবেন স্ক্রিনশট কিন্তু পিকচার আকারে এখানে সেভ হবে, পিএনজি অথবা জেপিজি আকারে। ঠিক আছে, তো এটা কিন্তু ওয়ার্ড আকারে এখানে আসবে না। এরপর এটাকে আপনি ডানে বামে মুভ করে কাজ করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, সো এরপর হচ্ছে কি ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম মানে হচ্ছে বেসিক্যালি ফটো অ্যালবাম বিভিন্ন ধরনের অ্যালবাম তৈরি করার ক্ষেত্রে, আমি এটা আপনাকে একটু পরে দেখিয়ে দেবো। তার আগে আপনাকে শেপ ব্যবহার দেখিয়ে দিই। শেপ হচ্ছে কি আপনি আপনার প্রেজেন্টেশনে কি ধরনের শেপ ইউজ করতে চাচ্ছেন। সাপোজ আমি এটাকে ডিলিট করে দিলাম। শেপে যাওয়ার পর আমার একটা শেপ প্রয়োজন, আমি এখান থেকে একটা স্টার শেপ নিচ্ছি, স্টার, এখান থেকে একটা 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার। ঠিক আছে, এদের আমি একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি চাচ্ছি একটা স্টারে এক একটা কালার দেবো। এজন্য স্টারে ক্লিক করার সাথে অটোমেটিক ফরম্যাট, দেন গো টু কালার সেটিং, এন্ড এখান থেকে ইচ্ছা মতো আপনি একটা কালার চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে শেপ কালার। তো বেসিক্যালি এখান থেকে হচ্ছে আপনি আপনার ইফেক্টিভ শেপগুলো ইউজ করবেন। ঠিক আছে, যখন যে শেপের প্রয়োজন হবে সেই শেপটা এখান থেকে নেবেন। এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে অ্যারো মার্ক, সাপোজ অ্যারো মার্ক, সেম অ্যারো মার্কটা এখান থেকে শেপ করবেন। অ্যারো মার্কের পর অ্যারো মার্ক যদি আউটলাইন দিতে চান সেক্ষেত্রে আউটলাইন, যদি বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিবেন। এখন
আপনি চাচ্ছেন সেই অ্যারো মার্কটার কালার এখানে ঠিক যে কালারটা আছে সেম কালার হবে অথবা এই কালারের মতো হবে। এই জন্য এখানে কি করবেন, শেপ ফিলে যাবেন, দেখবেন হচ্ছে আই ড্রপার নামে একটা অপশন আছে, আই ড্রপারে ক্লিক করবেন, করার পরে এটা যার উপরে ধরবেন সেম কালারে আপনার শেপটা হয়ে যাবে। দেখি, ওকে, সিমিলারলি আউটলাইনে আই ড্রপার এর উপরে ধরবো, সেম কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা শেপ। ওকে, সো এছাড়াও এখানে দেখবেন শেপ আপনি আপনার পছন্দের মতো অথবা আপনার যেটা কাজে লাগবে। সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপ এখান থেকে শেপের কালার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, সো এই কালার আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এটা এখান থেকে অ্যারো মার্কটা এখানে শো করবেন, এটা দিতে পারবেন। তারপরে অ্যারো মার্কটা ঠিক এভাবে যদি শেপ ধরেন শেপ ঘুরে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, ওকে, অর্থাৎ অ্যারো মার্ক এটা যদি আপনি ঘোরাতে চান তাহলে এভাবে ঘুরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং অ্যারো মার্ককে যদি আপনি মুভ করাতে চান, দেখুন ঠিক যখনই ক্লিক করবেন এখানে এটা অটোমেটিক চলে আসবে, এটাকে ধরে মাউসের মাধ্যমে ক্লিক করে এটাকে মুভ করাবেন। ঠিক আছে, ওকে, এখন চাচ্ছি আমি এটাকে কালার চেঞ্জ করবো, আমি এটাকে সিলেক্ট করব, আবার শেপ ফিলে যাব, আইড্রপার দিয়ে এর উপরে রেখে এটাকে কালার চেঞ্জ করব। ঠিক আছে, সো আমি এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, সো শেপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শেপ এখান থেকে ইনসার্ট করে আপনি সেই কালারগুলো ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে কি আইকন, আপনি চাইলে অনলাইন ভিত্তিক অনেকগুলো আইকন ইনসার্ট করতে পারবেন অফিস 19 এ। এই জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট লাইন আপনার থাকতে হবে। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার আইকনগুলো এখান থেকে ডাউনলোড করে নিন। সো আপনি এটা ডাউনলোড করে নিন। এরপরে হচ্ছে কি ইনসার্ট 3D মডেল। তো আপনি চাইলে ইন্টারনেট থেকে এখান থেকে 3D দিস ডিভাইস থেকে 3D অথবা স্টক ইন অনলাইন থেকে 3D ইমেজ সার্চ করে ডাউনলোড করতে পারবেন, স্টক অনলাইন। সো অনলাইনে গেলে আপনি এখান থেকে আবার 3D যে ধরনের ভিউগুলো আছে সেই ভিউগুলো এখান থেকে সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো এটার জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকবে এবং কি কিছুটা সময় সাপেক্ষ। তো এখানে অনলাইন 3D মডেলস আসার পরে দেখবেন অটোমেটিক অনেকগুলো 3D মডেল এখানে চলে আসছে। ঠিক আছে, সো এখানে আসার পরে বাই ডিফল্ট কিছু 3D মডেল এখানে দিয়ে দেওয়া আছে, আপনি এখান থেকে এগুলো চাইলে চুজ করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এটা কম্পিউটার নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে এটা কম্পিউটার, মাইক্রোসফটের প্রোডাক্টস কম্পিউটার অথবা যে কোনো আপনার ঠিক যেটা প্রয়োজন প্রেজেন্টেশনের সাথে ঠিক যে প্রেজেন্টেশনটা যাবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা পাতা নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে সিলেক্ট করব, করার পরে ইনসার্ট করব। তো ইনসার্ট করা মাত্র সেটা ইনসার্ট হয়ে যাবে। সো এর জন্য আপনাকে সময় দিতে হবে, অর্থাৎ এটা ইন্টারনেট থেকে কি হবে সরাসরি ডাউনলোড হয়ে আসবে। ঠিক আছে, ওকে, এখন দেখি এটা কিন্তু আমার এখানে চলে আসে। ঠিক আছে, তো এটা কিন্তু এইভাবে আমি কি করতে পারবো, ডানে বামে এটাকে ঘোরাতে পারবো। ওকে, ওকে, সো দেখি এটা কিন্তু এখানে অনেক সুন্দর একটা শেপ আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, এটা এখানে ডানে বামে এখানে সরাতে পারবেন। তো এরপরে এটার ডিজাইন আপনি কেমন দেখতে চান, এখানে অটোমেটিক কিছু ডিজাইন দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে এর আকৃতিটা এভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওকে, সো এরপর হচ্ছে এখান থেকে দেখবেন স্মার্ট আর্টের মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজসমূহ স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারবেন, প্রেজেন্ট করতে পারবেন। সার্কেল আমি এটা আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি স্মার্ট আর্ট, আবার দেখিয়ে দিচ্ছি। দেখি এখানে সার্কেল চলে আসছে, এখান থেকে ছোট করে নেবেন, ছোট করার পরে দেখবেন এই একটা অপশন। ঠিক আছে, ওকে, সো এর মাধ্যমে এখানে এটির ভিতরে টেক্সটে আপনার ঠিক যে লেখাগুলো থাকার কথা অর্থাৎ আপনি যেটা বোঝাতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন, আপনি কি চাচ্ছেন বেসিক্যালি সেই ফিলটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে কি করবেন, সেভ করবেন। আপনি চাইলে এর ভিতরে কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে অটোমেটিক এখানে দেখেন ডিজাইন চলে আসছে, চেঞ্জ কালার।
তো এখানে কি কালার চেঞ্জ করবেন দেখুন, ঠিক আছে, অটোমেটিক কালারগুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে কি চার্ট। তো চার্ট মানে হচ্ছে আমরা বিভিন্ন সময় চার্টের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে থাকি, সেক্ষেত্রে আমার এখান থেকে অনেকগুলো চার্ট রয়েছে। দেখি এখান থেকে যে আমার প্রয়োজনীয় চার্টগুলো আমি এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। সাপোজ ফার্স্ট চার্টটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি, ইনসার্ট। তো চার্ট ইনসার্ট করার সাথে সাথে অটোমেটিক আরেকটা মাইক্রোসফট ডাটাবেস, অটোমেটিক চার্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে আসবে, যেটা হচ্ছে ডাটাবেস। এখান থেকে সামারি ডিপেন্ড করে চার্টটা হয়। সাপোজ এখানে 4.3 আছে, আমি যদি 2.3 দিই, 2.3 দেওয়ার পরে অটোমেটিক কমে যাচ্ছে, ঠিক আছে। তো চার্ট বেসিক্যালি কিছু বোঝানোর ক্ষেত্রে, যখন আমরা কোনো কিছু কম্পেয়ার বোঝাই, সেই কম্পেয়ারটা বোঝানোর ক্ষেত্রে আমি আমার চার্টে এই কাজটা করে থাকবো, ঠিক আছে। তো বেসিক্যালি চার্ট শুধুমাত্র কম্পেয়ারের ক্ষেত্রে, কম্পেয়ার বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ওকে, এখন এই চার্টে এডিট করার জন্য আপনি চার্টে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আরেকটা অপশন চলে আসবে, ঠিক আছে, ফরম্যাট অপশন এবং ডিজাইন অপশন। ঠিক, আপনি কি ধরনের চার্ট এখান থেকে ইউজ করতে চাচ্ছেন। ওকে, ওকে। সো এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে অ্যাড অন, এটা আমাদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে কি জুম, জুম অর্থাৎ এই স্লাইডের জুমটা হচ্ছে কেমন, সাপোজ আমি এখানে এই স্লাইডে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই একটা শেপ, এটাকে আমি জুম করব, সামারি জুম, এটাকে জুম করে দিলাম এই স্লাইডটাকে। ওকে, ওকে। যখন আমরা স্লাইড শো দেবো, স্লাইড শো দেওয়ার পর যদি এখানে ক্লিক করি, এটা অটোমেটিক জুম আকারে ভিউ করে দেবে, ঠিক আছে। আমি আপনাকে যদি আবার দেখাই, অর্থাৎ এখানে এই স্লাইড গুলো বর্তমান ওপেন করা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, ঠিক যে স্লাইডটা ক্লিক করবো সেটা অটোমেটিক আমার জুম হয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি জুম। এরপর হচ্ছে কি লিঙ্ক করা, এটা হচ্ছে কি হাইপার, এটা হচ্ছে কি লিঙ্ক, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সাপোজ এই লিঙ্ক, আমি এর সাথে একটা ইমেজ লিঙ্ক করে দেবো, সেটা কিভাবে দেবো, এটা সিলেক্ট করার পরে লিংকে ক্লিক করব, করার পরে ঠিক যেখান থেকে লিংক করতে যাচ্ছে সেই লিংক অপশনটাতে যাব। এখান থেকে আমি ডিভাইস ডেস্কটপে হচ্ছে মমিন, আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, করার পরে এটাকে লিংক করে দিলাম, ঠিক আছে। যখন স্লাইড শো করব, স্লাইড শো করবো, যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক সেই ইমেজটা এখানে শো করে ফেলবে, ঠিক আছে। তো দেখি অটোমেটিক শো করছে। ওকে, আবার দেখি শো। সো এটাই হচ্ছে কি লিংক করা। ওকে, ওকে। এরপর হচ্ছে কমেন্ট, কমেন্ট আমাদের প্রয়োজন নেই। টেক্সট তখনই নিব সাপোজ এখানে যদি আমার কোনো ধরনের টেক্সট না থাকে, এটা যদি আমি ডিলিট করে দিই, কোনো কারণে ডিলিট করে দিই, ব্ল্যাঙ্ক কোনো জায়গায় টেক্সট নিয়ে আসার জন্য টেক্সট বক্স যাবো, তারপর এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমি এখান থেকে টাইপ করবো, ঠিক আছে। ওকে, এখান থেকে ব্ল্যাঙ্ক কোনো টেক্সট নিয়ে আমি এটাকে কি করবো, টাইপ করবো, এটার জন্য হচ্ছে টেক্সট বক্স। এরপর হচ্ছে কি হিডার অপশন। তো পেজে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, ঠিক সিমিলারলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা হিডার এবং ফুটার অপশনে গিয়ে কাজ করব। সো এখানে হিডার অপশনে হিডার এবং ফুটার এখানে সেম, এই হিডার এবং ফুটারে যাব, যাওয়ার পরে দেখব ডেট অফ টাইম। আমরা হিডার এবং ফুটারে কি ইউজ করতে চাই, এখানে দেখুন স্লাইড নাম্বার, ফুটারে যদি কিছু লিখতে চাই তাহলে এখানে লিখে দিতে হবে, আমি দিচ্ছি না। আমি যদি স্লাইড নাম্বার শো করতে চাই, স্লাইড নাম্বার শো করবে, যদি টিক মার্ক তুলে দিই, আগে নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই টু অল, এখানে কিন্তু স্লাইড নাম্বার চলে আসে, ঠিক আছে। ওকে, সো আমি এটাকে দিচ্ছি না, আমি এখানে ফোল্ডার আমি লিখে দেবো, ফোল্ডার লিখে দেবো হচ্ছে কি এনলাইটেন মোমেন্ট, এনলাইটেন মোমেন্ট। তারপর কি করবো, অ্যাপ্লাই টু অল। তো এখানে দেখি ফোল্ডার অপশন কিন্তু এনলাইটেন মোমেন্ট চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি হেডার এবং কি ফোল্ডার, এবং কি ইনক্লুড অন স্লাইড, যদি আমি এটা করতে চাই ইনক্লুড এন্ড কোন স্টাইলে ডেট অফ টাইম আমি এখানে রাখবো, সেটা এখানে সিলেক্ট করে দেবো, ইনক্লুড। এখানে বাম পাশে আমার ডেটের টাইম চলে আসে, অর্থাৎ ডেট চলে আসে, মাঝখানে এবং কি ফুটার, ঠিক আছে। তো এটা এবং কি হিডার এন্ড ফুটার। ওকে, যদি অ্যাপ্লাই করি একটাতে সিঙ্গেলি অ্যাপ্লাই হবে, যদি অ্যাপ্লাই টু অল করি তাহলে প্রতিটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এন্ড থার্ডলি হচ্ছে কি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড 7 এ অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আর্ট থাকে, বা 19 এর ক্ষেত্রে এটা হচ্ছে বাই ডিফল্ট 3D অ্যাঙ্গেলে চলে গেছে, সেক্ষেত্রে এটা তেমন কোনো ইফেক্ট না, আমি সরাসরি এখানে কোনো কিছু টাইপ করে সেই স্টাইলটা আমি এখান থেকে করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, সো এরপর হচ্ছে কি ইকুয়েশন। তো ইকুয়েশন মানে হচ্ছে আমরা ওয়ার্ডে দেখেছিলাম বিভিন্ন ধরনের ইকুয়েশন, ইনসার্ট ইকুয়েশন, যখন আমার বিভিন্ন ধরনের ইকুয়েশন প্রয়োজন হবে, এখানে ডিজাইনে যাব, ডিজাইনে গেলে অটোমেটিক এই ধরনের ইকুয়েশনগুলো আমরা এখানে পেয়ে থাকবো। অর্থাৎ সেম আমরা যে কাজটা ওয়ার্ডে করেছিলাম ইকুয়েশনের, সেম কাজটা হচ্ছে কি পাওয়ার পয়েন্টে এখানে ডিজাইনের মাধ্যমে আমরা সেম ইকুয়েশনগুলো কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। ওকে,
ওকে, এরপর হচ্ছে কি স্যাম্বল। আমি চাইলে এখান থেকে যে কোনো ধরনের স্যাম্বল, আমি যখন কোন ধরনের স্যাম্বল আমি ইনসার্ট করার পর খুঁজে পাবো না, তখন সেই স্যাম্বলটা নিয়ে আসার জন্য আমি এখান থেকে রাইট ক্লিক করব। অর্থাৎ রাইট ক্লিক করার পরে আমি ঠিক যে স্যাম্বলটা প্রয়োজন সেই স্যাম্বলটা আমি এখান থেকে কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো। ঠিক এখানে ইনসার্ট করলে এখানে ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে কারেকশন যদি হয় সেক্ষেত্রে আমি কারেকশন করে নিতে পারবো। ওকে, এরপর হচ্ছে কি ভিডিও আমি যেভাবে ঠিক পিকচার অডিও পিকচার এবং কি পিকচার সার্চ করেছি, পিকচার ইনসার্ট করেছি, সিমিলারলি আমি এখানে যে একটা ভিডিও ক্লিপস নিয়ে আসতে পারবো। এর জন্য হচ্ছে ভিডিও আমি সরাসরি অনলাইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো এবং কি অফলাইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো অফলাইনের মাধ্যমে হচ্ছে কি দিস ভিডিও, এখানে ক্লিক করলে এটা কি অফলাইনের মধ্যে চলে আসবে। দিস ভিডিও, আমার ভিডিও লোকেশন যেখানে আছে সেই লোকেশন থেকে এই ভিডিও ক্লিপসটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে ভিডিও ক্লিপস করি, দিস ভিডিও, সাপোজ এখান থেকে একটা ভিডিও ক্লিপস এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এই ভিডিও ক্লিপস এখানে চলে আসে। তো ভিডিও ক্লিপস আসার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, দেখি যে অনেকগুলো অপশন। এখান থেকে সাউন্ড কমানো বাড়ানো, সাউন্ড মিউট করা, ভিডিওর পরে বিভিন্ন ধরনের শেপ, এই ভিডিওর বিভিন্ন শেপ আপনি এখান থেকে করতে পারবেন। ভিডিও শেপ, ঠিক আছে, ভিডিও শেপ করতে পারবেন, ভিডিওকে ছোট এবং বড় করতে পারবেন। আর ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এটা একটা ভিডিও, ঠিক আছে, এটা কিন্তু একটা ভিডিও। ওকে, ভিডিও এখন আপনার কিন্তু ভিডিও চলতেছে, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে কি আপনি ভিডিওতে ক্লিক করার পরে অটোমেটিক দেখুন প্লেব্যাক নামে একটা অপশন আছে। প্লেব্যাকে যাওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে স্টার্ট ইন ক্লিক সিকোয়েন্স। যদি আমি এটাকে স্লাইড শো করি, এটাকে আমার কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এটা চলতেছে, ঠিক আছে। ওকে, এখন যখন আমি এটাকে কি করব, ইন সিকোয়েন্স জায়গায় এটা অটোমেটিক করে দেব, তখন আমার ভিডিওটা কি হবে, অটোমেটিক চলবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি হোয়েন ক্লিক অন, যখন ক্লিক করব তখন এর মাধ্যমে চলবে। এছাড়া এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। সাপোজ প্লে ফুল স্ক্রিন, যখন প্লে হবে ফুল স্ক্রিন হবে, যদি আমি এটা টিকমার্ক করে দিই। এরপর হচ্ছে কি হাইট হোয়াইল নট প্লেইং, হাইট হয়ে থাকবে যখন এটা প্লে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি লুপ আনটিল স্টপ, অর্থাৎ আপনি কোনো ভিডিও চালাচ্ছেন, এখানে লুপ আনটিল স্টপ দিয়ে দিয়েছেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি স্টপ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা কি হবে, কন্টিনিউ চলতেই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিউইন্ড আফটার প্লেইং, যখন আপনি রিউইন্ড ভাবে এটাকে প্লে করতে চান তখন এই আফটার প্লেইং অর্থাৎ কোনো কিছু ব্যাকগ্রাউন্ড হিসেবে তখন এটাকে সিলেক্ট করবেন। এছাড়াও আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও ক্লিপসটাকে কেটে ডান এবং বামে এটাকে কেটে নিতে পারবেন, ছোট বড় করে দিতে পারবেন। সাপোজ এটাকে সিলেক্ট করবেন, দেখবেন এখানে ট্রিম ভিডিও মানে হচ্ছে কি ভিডিওটা কিভাবে কাটবেন, ঠিক আছে। তো ভিডিওটা কিভাবে কাটবেন এটা সিলেক্ট করবেন, করলে দেখবেন হচ্ছে স্টার্ট এবং কি ইন্ট দুটো অপশন চলে আসে। আপনি এখান থেকে চাইলে সময় সিলেক্ট করে দিতে পারবেন, স্টার্ট টাইম, এবং এখান থেকে ইন্ট টাইম, অথবা এখান থেকে আপনি ঠিক যতটুকু অংশ কাটতে চাচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে প্লে হবে, ঠিক আছে, ওখান থেকে এবং ঠিক যেখানে গিয়ে শেষ হবে এখানে। তারপর যদি ওকে করেন, দেখুন এই সামনের অংশটুকু কিন্তু চলে গেছে এবং কি পিছনের অংশটুকু চলে গেছে, ঠিক আছে। তো এটা কাটার জন্য ভিডিও কাটার জন্য আপনি ট্রিম ভিডিও এটাকে সিলেক্ট করবেন। প্লের জন্য টু অ্যাড ফার্স্ট স্লাইড এখানে দেওয়ার পর এখানে দেখ, ঠিক আছে, এটা কিন্তু এখন প্লে হচ্ছে। ওকে, সো ভিডিওটা অটোমেটিক কেটে ফেলছে না, ট্রিম ভিডিও থেকে আপনি ভিডিও কেটে নিতে পারবেন। আপনি যদি পুনরায় রিঅ্যাডজাস্ট করতে চান তাহলে আপনি পুনরায় রিঅ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এছাড়া ভিডিওর ক্যাপশন যদি আপনি এখান থেকে ইনসার্ট করেন, ভিডিওর ক্যাপশন আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো বেসিক্যালি আমরা ভিডিও এটা পাওয়ার পয়েন্টে ভিডিও ইনসার্ট করব এবং কি ভিডিওটাকে যদি ডানে এবং কি বামে যদি কোনো অংশটুকু কেটে ফেলতে হয় সেটাকে আমরা অর্থাৎ কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা ট্রিম ভিডিও থেকে করব, এবং কি স্টার্ট করার জন্য অটোমেটিক্যালি করে সিলেক্ট করে দেব, এবং কি লুপ আনটিল স্টপ, যদি প্রয়োজন হয় ভিডিওটা আমি যতক্ষণ না স্টপ করব ঠিক ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, সেক্ষেত্রে লুপ আনটিল স্টপ সিলেক্ট করব, ঠিক আছে। ওকে, সো এরপরে হচ্ছে কি অডিও। তো সিমিলারলি আমরা অডিও এখান থেকে ইনসার্ট করতে পারবো, ভিডিও যেভাবে ইনসার্ট করেছি দিস ভিডিও, এখান থেকে করার পরে আমার অডিও যে লোকেশন আছে সেই লোকেশন থেকে অডিও নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, চাইলে আমি যখন আমি কাজটা স্লাইড শো করবো তখন এটাকে রেকর্ডিং করতে পারবো। সাপোজ স্ক্রিন রেকর্ডিং যদি আমি এখানে চালু করি, এখান থেকে স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে গেছে, ঠিক আছে। তো সিলেক্ট এরিয়া, আমি এখান থেকে এরিয়া সিলেক্ট করে দিলাম। এই এরিয়া অংশটুকু আমার কিভাবে রেকর্ড শুরু হবে, পরপর যদি রেকর্ড দিয়ে দিই তাহলে এই এরিয়াটুকু সাপোজ আমি আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি, এটা কিন্তু রেকর্ড চালু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন কিন্তু আমার রেকর্ড চলতেছে।
ওকে, ওকে। সো আমার কিন্তু এখন রেকর্ড চলতেছে এই অংশটুকু, ঠিক আছে। আমি এটাকে আবার মিনিমাইজ করে নিচ্ছি, আবার নিয়ে আসতেছি। ওকে, এখন আমি রেকর্ডটাকে বন্ধ করবো, এই জন্য এখান থেকে পজ করে দিয়ে দেওয়ার পর এটাকে সেভ করবো, করলে কিন্তু সেই রেকর্ডটা অটোমেটিক এখানে চলে আসে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমি চাইলে কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে রেকর্ড করতে পারবো। তো বেসিক্যালি ইনসার্টে যাওয়ার পর হচ্ছে স্ক্রিন রেকর্ড, এর মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্ট কিন্তু রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ স্পেসিফিক জায়গাটাকে সিলেক্ট করে দিয়ে আপনি রেকর্ড করে দেখাতে পারবেন। ওকে, সো এরপরে হচ্ছে কি ড্র অপশনে গিয়ে, বেসিক্যালি ড্র অপশনে গিয়ে আপনি পেইন্টের কাজগুলো করবেন, এগুলো ড্র করবেন। আমরা বিভিন্ন ধরনের যখন ড্র করে থাকি, সাপোজ আমি আপনাকে এখানে দেখাচ্ছি, এটাকে চুজ করে আমি এখান থেকে ড্র করতেছি, ঠিক আছে। আমি আমার নাম লিখে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি কোনো কিছু ড্র করতে চান সেক্ষেত্রে ড্র এখান থেকে করে নিতেন। রুলার, আপনি এখান থেকে অটোমেটিক রুল চলে আসছে, ঠিক আছে। রুলার অপশন, ওকে। তারপর হচ্ছে কি ডিজাইন। তো ডিজাইন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ডিজাইনের কাজ হচ্ছে আপনি যে স্লাইডগুলো নিচ্ছেন, এই স্লাইডগুলো যদি কাস্টমাইজ না করে থাকেন, অটোমেটিক যদি কিছু ডিজাইন করে থাকেন, সাপোজ এই ডিজাইনটা কেমন হবে, আমি এটাকে ডিলিট করে দিই। তারপর সাপোজ এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দেখুন এই পেজের ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে এই পেজের ডিজাইনটা কেমন হবে দেখুন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখন যদি আমি এখানে ডিজাইনে যাই, যাওয়ার পর যদি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দিই, সাপোজ এই ডিজাইনটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক টু ফার্স্ট স্লাইড, এখানে লিখে দিলাম হচ্ছে কি ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড। এটা কিন্তু একটা শেপ, এটা কিন্তু একটা ডিজাইন, এটা আমি ভিউ করি, এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ বাই ডিফল্ট এখানে কিছু ডিজাইন সিলেক্ট করা আছে, আপনি চাইলে সেই ডিজাইনগুলো কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা ডিজাইন। তো এরপর হচ্ছে ডিজাইন ইফেক্ট, এখানে অটোমেটিক ইফেক্ট দেওয়া আছে, কিছু ইফেক্ট আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ যখন আপনি কোনো ডিজাইন অটোমেটিক সিলেক্ট করতে যাচ্ছেন, খুব কুইক গতিতে কোনো প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন, তখন আপনি এই ধরনের ডিজাইনগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, ওকে। সো এরপর হচ্ছে কি স্লাইড সাইজ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার প্রেজেন্টেশনের উপরে স্লাইড সাইজটা খুব মানে ইম্পর্টেন্ট। এটার জন্য অবশ্যই আপনাকে খুব গুরুত্ব দিতে হবে, অর্থাৎ আপনি ঠিক কি কোন ধরনের ভিউ দেখতে যাচ্ছেন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। তো 4.3 এবং 16.9, এটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে কি 4.3 স্ক্রিন শো করবে, আর এরপর হচ্ছে কি ওয়াইড স্ক্রিন মান হচ্ছে কি 16.9। অর্থাৎ আপনারা এটা যখন প্রেজেন্ট করবেন তখন যে স্ক্রিনে শো করবে সেই স্ক্রিন, এটা হচ্ছে স্ক্রিনটা কি ডানে একটা লম্বা আকৃতি হবে, আর স্ট্যান্ডার্ড মান হচ্ছে কি চারিদিকে সমান হবে। এছাড়া যদি আপনি কাস্টমাইজ স্লাইড করতে চান, তাহলে কাস্টমাইজ স্লাইডে গিয়ে এখানে ওয়াইড স্ক্রিন জায়গায় ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট অনেকগুলো অপশন দেওয়া আছে, অন স্ক্রিন শো, লেটার পেজ, লিগ্যাল পেজ, অনেকগুলো অপশন ঠিক যে স্ক্রিনে আপনি আপনার এটাকে প্রেজেন্ট করতে যাচ্ছেন প্রজেক্টরের মাধ্যমে, সেটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখান থেকে ওয়াইড এবং কি হাইট কমিয়ে দিতে পারবেন, এখান থেকে ওয়াইড এবং কি হাইট, এখান থেকে ওয়াইড হাইট এভাবে কমিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তারপরে কি করবেন, এর ডানে দেখবেন পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ, আপনি কোন আঙ্গিকে আপনার প্রেজেন্টেশনটাকে দেখাতে যাচ্ছেন, পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হলে পোর্ট্রেট এবং কি ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তারপর যদি আপনি কোনো নোটস হ্যান্ড আউট করতে চান, সেই নোট হ্যান্ড আউটসটা কিভাবে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, তারপর কি ওকে, দেন ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সাধারণত এখান থেকে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন, দেন আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ডিজাইন থেকে এই কালারটা করে নিতে পারবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো এরপর হচ্ছে কি ট্রানজেকশন। তো ট্রানজেকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার ট্রানজেকশন এবং কি অ্যানিমেশন এই দুটো জিনিস বুঝতে হবে, এই দুটো জিনিস খুব পাশাপাশি এখানে দেওয়া আছে। প্রথমত হচ্ছে কি ট্রানজিশন মানে কি, ট্রানজিশন মানে হচ্ছে আপনার এক একটা স্লাইড ঠিক কোন স্টাইলে আপনার ভিউ করবে, ঠিক আছে। আমি যদি এখানে F5 দিই, F5 মানে হচ্ছে কি স্লাইড শো, ঠিক আছে। তো
তো F5 যখনই আমি এখানে দিচ্ছি তখন হচ্ছে কি স্লাইড শো হয়েছে, স্লাইড শো পরে যদি নেক্সট স্লাইডে যাই তাহলে এটা কিভাবে আসবে, ঠিক আছে। এখন কিন্তু স্লাইডগুলো এখানে বাই ডিফল্ট অটোমেটিক চলে আসতেছে নরমালি। যখন আমি কি ট্রানজিশন দিব, ট্রানজিশন মানে হচ্ছে আমার এক একটা স্লাইড ঠিক কিভাবে আসবে এবং কি কিভাবে যাবে। আমি যদি এখানে যাওয়ার পর এখানে একটা ট্রানজিশন দিই, সাপোজ প্রথমটা দিয়ে হচ্ছে কি কার্ডে আমি একটা স্লাইড সিলেক্ট করে দিলাম প্রথমটা। এখন যদি আমি এটাকে কি করে স্লাইড শো করি, ওকে আমি F5 দিচ্ছি। F5 মানে হচ্ছে কি আমার স্লাইডগুলো কিভাবে আসবে আমি এখান থেকে আপনাকে দেখাই দিচ্ছি। অর্থাৎ এই স্লাইড আমার কিভাবে আসবে, ট্রানজিশন যাওয়ার পরে এখানে দিলাম, সিলেক্ট করলাম, করার পরে সেভ করলাম, করার পরে কি করব, ওকে করব, ঠিক আছে। স্লাইডটা কিভাবে আসতেছে, ঠিক। সেকেন্ড স্লাইড ট্রানজিশন আমি দিলাম হচ্ছে কি, থার্ড স্লাইড দিলাম হচ্ছে কি ব্লাইন্ড উইন্ড। এখন আমি যদি এটাকে ভিউ করি অর্থাৎ স্লাইড শো করে দেখি প্রথমটা আসতেছে কিভাবে, ঠিক আছে। এটা যাচ্ছে কিভাবে এবং কি আসতেছে কিভাবে। স্লাইড শো বেসিক্যালি হচ্ছে কি এটা, যে আমার একটা স্লাইড ট্রানজিশন মানে হচ্ছে আমার স্লাইডটা ঠিক কিভাবে আসবে এবং ঠিক কিভাবে যাবে। দেখি, ঠিক আছে, এটা মানে হচ্ছে কি ট্রানজিশন। তো এটা আপনি আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের ট্রানজিশন ইউজ করতে চাচ্ছেন এবং কি সেটা কিভাবে আপনার স্লাইডটাকে নিয়ে আসবেন এবং কিভাবে স্লাইডটাকে আপনি অ্যাডজাস্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ওকে, সো বেসিক্যালি এই স্লাইডে একটা স্লাইড কিভাবে আসবে এবং কিভাবে যাবে এটা কাজ করতে হচ্ছে কি ট্রানজ্যাকশন। তো আপনি অটো ট্রানজ্যাকশন সিলেক্ট করতে পারবেন, অটোমেটিক এখানে ডিউরেশন অর্থাৎ এখানে যদি কন্ট্রোল এ দেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেন, টাইম সিলেক্ট করে দেন 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর পর অটোমেটিক আফটার 2 সেকেন্ড পর পর অটোমেটিক আপনার প্রত্যেকটা স্লাইড কি হবে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। অটোমেটিক আপনার স্লাইডগুলো কি হবে চেঞ্জ হবে আফটার, তারপর কি করবেন সেভ করবেন। এখন যদি আমি এখান থেকে কি করি, এখানে স্লাইড শো করি তাহলে কি হবে আমার স্লাইডটা 2 সেকেন্ড পরে অটোমেটিক সে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন অটোমেটিক সে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সেটা হচ্ছে আফটার। এছাড়া আপনি চাইলে এখান থেকে সাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। সাউন্ড এখানে অনেক ধরনের সাউন্ড রয়েছে, আপনি এখানে নো সাউন্ড দিলে নো সাউন্ড, এখানে সাউন্ড দিলে সাউন্ড। আমি এখান থেকে সাউন্ড সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটা সাউন্ড, সাপোজ এটাকে ভিউ করি, ঠিক আছে। তো এখানে বাই ডিফল্ট একটা সাউন্ড চলে আসছে। তো এরপর হচ্ছে কি অ্যানিমেশন। তো অ্যানিমেশন মানে হচ্ছে কি আপনার স্লাইডের মধ্যে ট্রানজিশন হওয়ার পরে ঠিক স্লাইডে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো কিভাবে আসবে। অর্থাৎ এখানে আছে হোয়াট ইজ কম্পিউটার, এখন যখন আমি এটাকে ভিউ করতেছি হোয়াট ইজ কম্পিউটার এবং কি নিচে কন্টেন্ট দুইটা একসাথে থাকতেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে না আমার হোয়াট ইজ কম্পিউটার লেখাটা থাকবে, নিচে কন্টেন্টটা একটু পরে আসবে, সেক্ষেত্রে এটা অ্যানিমেশন। অর্থাৎ পেজ স্লাইডের মধ্যে কন্টেন্ট কিভাবে আসবে সেটা হচ্ছে কি অ্যানিমেশন। সেটা তারপরে আমি যে ফ্লাই ইন করে দিই, এটাকে যখন আমি ভিউ করি দেখেন এখন শুধু হোয়াট ইজ কম্পিউটার, একটু পরে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো এটা আসার কারণ হচ্ছে আমি এখানে যখন অটো সিলেক্ট করে দিচ্ছি ট্রানজেকশনের ক্ষেত্রে, এটা আমি এটাকে কেটে দিচ্ছি, না হলে আমার ট্রানজেকশনটা আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন না। দেখুন এখন আমি যতক্ষণ না পর্যন্ত নেক্সট করবো ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করবে। আমি যখন নেক্সট করি অটোমেটিক কিন্তু চলে আসছে বর্ডার সেকেন্ড কন্টেন্ট। তো এটা হচ্ছে কি আপনার অ্যানিমেশন। তো এটা কিভাবে আসবে, এখানে অ্যানিমেশনটা দেওয়া আছে, আমি অ্যানিমেশনটা সিলেক্ট করে দিচ্ছি আপনাকে অন্য কোনো একটা অ্যানিমেশনের মাধ্যমে, বাউন্স, তারপরে কি ভিউ, দেখুন বাউন্স আকারে এটা কিন্তু এখানে আসতেছে, ঠিক আছে। সো এটা মানে হচ্ছে আপনার লেখার অ্যানিমেশনটা কিভাবে আসবে। এছাড়াও আপনি এখানে অনেকগুলো অ্যানিমেশন বাই ডিফল্ট দেওয়া আছে। এখানে প্রথম হচ্ছে ইন্টারেন্স, এন্ড পরেরটা হচ্ছে এমফ্যাসিস, এন্ড পরেরটা হচ্ছে এক্সিস্ট। তো কিভাবে আসবে এবং কিভাবে যাবে। এছাড়াও যদি মোর অ্যানিমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মোর ইন্টারেন্স ইফেক্ট এখানে সিলেক্ট করবেন, করার পরে এখানে আরো অনেক ধরনের ইফেক্ট দেওয়া আছে। আপনি সেই চাইলে ফ্লাই ইন যদি দেন, ড্রপ যদি দিই, সাপোজ ড্রপ দিলাম, দেওয়ার পরে যদি অ্যানিমেশন আকারে দেখাই, দেখি ড্রপ আকারে পড়বে, ঠিক আছে। অর্থাৎ ড্রপ করে আপনার লেখাগুলো এখানে পড়বে। ঠিক এই ধরনের অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোর অ্যানিমেশনে যান তাহলে এখানে অনেক ধরনের অ্যানিমেশন সিলেক্ট দেওয়া আছে, আপনি এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো অ্যানিমেশন এরপর হচ্ছে অ্যানিমেশন স্পিড। তো অ্যানিমেশন স্পিড আপনি এখান থেকে দেখেন, চাইলে এখান থেকে ডিউরেশন দিতে পারেন কত সেকেন্ড পরে আপনি অ্যানিমেশনটা আসবে,
এরপর হচ্ছে অ্যানিমেশনটা কি অন ক্লিক নাকি উইথ প্রিভিয়াস নাকি আফটার প্রিভিয়াস, অর্থাৎ স্লাইডটা আসার পর পরে অটোমেটিক চলে আসবে নাকি অন ক্লিকের মাধ্যমে আপনি নিয়ে আসবেন, সেটা চাইলে এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। ঠিক আছে, এবং এর সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি ডিউরেশন, আপনি ঠিক কতটা সময় ধরে এটা অ্যানিমেশনটা নিয়ে আসবেন এবং কতটা সময় স্টে করবে, ডিলে। ঠিক আছে, সো অ্যাড অ্যানিমেশনের মাধ্যমে আপনি মোর যে অ্যানিমেশন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ টোটালি ট্রানজিশন মানে হচ্ছে আপনার স্লাইড কিভাবে এন্ট্রি হবে এবং কি কিভাবে এক্সিস্ট হবে, আর অ্যানিমেশন মানে হচ্ছে কি আপনার স্লাইডের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে ঠিক সেগুলো কিভাবে এন্ট্রি এবং কি এক্সিস্ট হবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি স্লাইড শো। স্লাইড শো মানে হচ্ছে আপনি এত কিছু প্রেজেন্টেশন তৈরি করার পরে আপনার যে স্লাইডটাকে শো করবেন, এটা F5 মানে হচ্ছে F5 এর মাধ্যমে স্লাইড শো করতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি ঠিক যে স্লাইডে আছেন সেই স্লাইডের নিচে দেখবেন স্লাইড শো নামে একটা অপশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্লাইড শো, এখানে ক্লিক করলে সেই স্লাইডটা কি হবে, শো হয়ে যাবে। ওকে ওকে, সো এরপরে হচ্ছে স্লাইড শোতে যাওয়ার পর দেন ফ্রম বিগিনিং ফর কারেন্ট স্লাইড, অর্থাৎ আপনি কোন স্লাইডটাকে দেখতে চাচ্ছেন। যদি ফ্রম বিগিনিং দেন তাহলে প্রথমটা চলে আসবে, যদি এখান থেকে কারেন্ট স্লাইড দেন তাহলে কারেন্ট স্লাইড চলে আসবে। কাস্টমার স্লাইড যদি দেন কাস্টম স্লাইড যাবে, সেট আপ স্লাইড শো, হাইড স্লাইড শো। সো স্লাইড শো রিলেটেড আমরা যে কাজগুলো শিখবো সেখান থেকে বেসিক্যালি যে স্লাইডে আছে সেই স্লাইডটাকে আমি সাপোজ যে স্লাইডে আছে সেই স্লাইডে যাব, যাওয়ার পর এখান থেকে স্লাইড শো ঠিক এই যে অপশনটা আছে এখানে দিয়ে দেব। আমি চাচ্ছি সমস্ত স্লাইড আমি একসাথে দেখবো, সেক্ষেত্রে এখানে স্লাইড শোটা যদি দিই তাহলে প্রত্যেকটা স্লাইড এখানে কিন্তু চলে আসে। ঠিক আছে, দেখি প্রত্যেকটা স্লাইড চলে আসে। ঠিক আছে, ওকে। এরপরে যদি পুনরায় নিতে চাই তাহলে পুনরায়। ওকে, এরপরে এখানে হচ্ছে মনিটর অটোমেটিক প্যারামিটার, এগুলো আমাদের তেমন কিছু প্রয়োজন হয় না। এবার হচ্ছে কি রিভিউ। রিভিউর ক্ষেত্রে হচ্ছে কি স্পেলিং, প্রথমত হচ্ছে কি স্পেলিং, আপনি চাইলে এখান থেকে স্পেলিং করে নিতে পারেন, স্পেলিং ওকে। এরপর হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি, আপনি চাইলে এখান থেকে চেক অ্যাক্সেসিবিলিটি, এগুলো আমাদের মূলত পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তেমন বড় কোনো ধরনের ইফেক্ট পড়ে না। এরপর সার্চ ট্রান্সলেট। ট্রান্সলেট বেসিক্যালি আপনি চাইলে এখান থেকে অনলাইন ভিত্তিক আপনি ঠিক যে লেখাটা লিখেছেন এটা ট্রান্সলেট করতে পারবেন। এখানে দেওয়ার পরে ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথে ডান পাশে অপশন চলে আসছে ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর মানে হচ্ছে আপনি এখন ইংরেজি দিয়েছেন, ইংরেজি থেকে বাংলা, ইংলিশ থেকে আরবিক, ইংলিশ থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাচ্ছেন বা ট্রান্সলেট করতে চাচ্ছেন। ঠিক আছে, সেই অপশনটুকু। এরপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবেন। আমি যদি ট্রান্সলেট করি তাহলে এটা ট্রান্সলেট করে দেবে, এরপর চাইলে ল্যাঙ্গুয়েজ সেটাও ট্রান্সলেট করে দেবে। সাপোজ এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আমার ট্রান্সলেট করে সে দিবে। এবার হচ্ছে কমেন্ট, আমি চাইলে এর এগেইনস্ট একটা কমেন্ট লিখতে চাই, সাপোজ এটা হচ্ছে কি প্রেজেন্টার, এটা হচ্ছে কি প্রেজেন্টার, এটা কমেন্টস করলাম, কমেন্টস করে লিখে দিলাম এখানে, অটোমেটিক এটা যখনই ক্লিক করবো এখানে অটোমেটিক চলে আসবে কি প্রেজেন্টার। আবার এটাকে ডিলিট করবো, যখন ক্রসে ক্লিক করবো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি ভিউ। ভিউ মানে হচ্ছে আমার এই স্লাইড প্রেজেন্টেশনটা কি কোন স্টাইলে ভিউ করা থাকবে, সাপোজ নরমাল ভিউ, আউটলাইন ভিউ, তারপর হচ্ছে কি স্লাইড সর্টার অথবা নোট পেজ অথবা রিডিং ভিউ, কোন ভিউ অপশনে এটা থাকবে সেটা এখানে আমরা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, ওকে, ভিউ। তারপর হচ্ছে কি রেকর্ডিং। রেকর্ডিং আমরা প্রয়োজন, তো বেসিক্যালি এই ছিল হচ্ছে কি পাওয়ার পয়েন্টের বেসিক কাজ। সো এখন আমরা দেখবো স্পেশালি পাওয়ার পয়েন্টে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের জানা খুবই অত্যাবশ্যক। তার মধ্যে প্রথমত হচ্ছে একই ধরনের চেঞ্জ প্রত্যেকটা স্লাইড। তো যখন আমরা একই ধরনের কারেকশন প্রতিটা স্লাইডে করব সেক্ষেত্রে আমাকে স্লাইড মাস্টার ইউজ করতে হবে। এটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে কি ভিউ। ভিউ যাওয়ার পর দেখবেন স্লাইড মাস্টার নামে একটা অপশন আছে, স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার মানে হচ্ছে আপনি স্লাইড মাস্টারের প্রথম স্লাইডে যে কাজটা করবেন প্রত্যেকটা স্লাইডে এই কাজটা অটোমেটিক হয়ে যাবে। সাপোজ আমি এখানে লিখতেছি বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ আমি যখন লিখলাম, লেখার পর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পর এটাকে কেটে দিলাম, দেখি প্রত্যেকটা স্লাইডে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে বিসমিল্লাহ। ঠিক আছে, ওকে। সো এটা বেসিক্যালি পরিবর্তনটা আপনি ভালো করে বুঝতে পারবেন যখন কোনো ইমেজ আপনি এখান থেকে ইনসার্ট করবেন। আমি আপনাকে ইমেজ ইনসার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ইমেজ দিলাম, দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা স্লাইডে কিন্তু ইমেজ অটোমেটিক চলে গেছে। ঠিক আছে, ওকে।
এখন আমি ইমেজটাকে ইচ্ছা মতো ডানে এবং কি বামে যদি রাখতে চাই, আপনি ডানে বামে যদি ইমেজ রাখতে চান, আমি এটাকে কপি করে সাপোজ দুপাশে রাখবো, আমি দুপাশে নিয়ে গেলাম। সাপোজ বেসিক্যালি এটাকে লঘু, আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো লঘু অথবা কোনো লঘু ইউজ করতে চান, সেই ক্ষেত্রে লঘুগুলো সিলেক্ট করবেন, করার পরে এটাকে সেভ করবেন। করলে আমি যদি ক্লোজ দিই, দেখেন প্রতিটা স্লাইডে কিন্তু অটোমেটিক চলে গেছে, ঠিক আছে। তো প্রতিটা স্লাইডের পিকচারগুলো অটোমেটিক, কিন্তু আমি চাইলে এই পিকচারগুলো কিন্তু রিমুভ করতে পারবো না, ঠিক আছে। তো এটা বাই ডিফল্ট প্রতিটাতে সিলেক্ট হয়ে গেছে, দেখুন, ঠিক আছে। সো এটা হচ্ছে কি স্লাইড মাস্টার। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন কোনো কিছু চেঞ্জ করব, অর্থাৎ কোনো লঘু বা কোনো ইম্পর্টেন্ট কোনো থিংস প্রতিটা স্লাইডে একই জিনিস থাকবে, সেই ক্ষেত্রে আমরা স্লাইড মাস্টার ইউজ করব, ঠিক আছে। একইভাবে যখন ডিলিট করব তখন স্লাইড মাস্টারে যাব, যাওয়ার পরে এখান থেকে ডিলিট করে দেব। এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, দেখুন ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এটাকে আবার সেভ করব, করার পরে এটাকে ক্লোজ ট্যাব করব। ওকে ওকে, এটা হচ্ছে কি স্লাইড মাস্টার কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এন্ড থার্ডলি এন্ড সেকেন্ডলি হচ্ছে কি আমাদের হচ্ছে পেজ সেটআপ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা পেজ সেটআপ খুঁজে পাই না, পেজ সেটআপ কিভাবে করতে হয়, এর জন্য সেম আপনাকে ভিউ যেতে হবে। ভিউ যাওয়ার পরে দেখবেন স্লাইড মাস্টার, তারপরে হচ্ছে স্লাইড সাইজ, স্লাইড সাইজে যাওয়ার পরে এখানে কাস্টম সাইজ, কাস্টম সাইজে তারপর স্লাইড সাইজ পর, এটা হচ্ছে এখানকার জন্য পেজ সেটআপ। আপনি চাইলে লেটার পেজ, আমি চাইলে এখান থেকে লেটার পেজ নিতে পারবো, যদি ওকে করি ইনশোর ফিট, দেখুন প্রত্যেকটা পেজ কিন্তু লেটার হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আবার এখানে যাই কাস্টম সাইজে যাওয়ার পর যদি এখান থেকে লেটারের পরিবর্তে অন্য কোনো A4 সাইজ পেজ নিয়ে A4 সাইজ পেজ, ম্যাক্সিমাম A4 সাইজ হয়ে গেছে, ঠিক আছে। সো বেসিক্যালি আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পেজ সেটআপগুলো এখান থেকে করে নিতে পারবেন। তো আপনার পেজ সেটআপ কাস্টমাইজেশন করার জন্য মনে রাখবেন ভিউ অপশনে গিয়ে স্লাইড মাস্টার দেন স্লাইড সেটিং। ওকে, তো এটা হচ্ছে কি পেজ সেটআপ, আমি এখানে এটাকে কেটে দিচ্ছি। এছাড়াও আপনার যদি কোনো ধরনের বড় ধরনের কাজ বলতে হচ্ছে সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার ভিউটা হচ্ছে 4.3 বা 16.9 অথবা হচ্ছে 10.6 হবে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি আপনার প্রেজেন্টেশনে ভিউ অপশনে গিয়ে স্লাইড মাস্টারে যাওয়ায় আপনি সেই কাজটা এখান থেকে করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি হ্যান্ডেড মাস্টার। হ্যান্ডেড মাস্টার মানে হচ্ছে কি আপনি হ্যান্ডেড মাস্টার কি কি লিপিবদ্ধ থাকবে, এটা হচ্ছে হ্যান্ডেড মাস্টার। দেখুন এখানে এখানে কি কি নোট থাকবে। হ্যান্ডেড মানে হচ্ছে কি কি নোট আউট করবেন আপনি, সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। ওকে, তো বেসিক্যালি বাই ডিফল্ট আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে থাকি। এরপরে ফাইনালি সবার শেষে আমরা কি করে থাকি, সাপোজ সবার শেষে আমরা একটা থ্যাংক ইউ দিয়ে থাকি। থ্যাংক ইউ আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারবেন অথবা কোনো পিকচার ইনসার্ট করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে পিকচার ইনসার্ট করি, আমি এখান থেকে যাই, যদি ধন্যবাদ নামে কোনো পিকচার ইনসার্ট করতে চাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, আমি সরাসরি কিন্তু পেস্ট করতে পারবো, ঠিক আছে, পেস্ট। ওকে, এটা কিন্তু অটোমেটিক এখানে কি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, ধন্যবাদ। এছাড়া আপনি চাইলে এখান থেকে হোমে যাবেন, সরি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাবেন টেক্সট, টেক্সটে গিয়ে এখানে লিখবেন হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেখার পরে এটাকে বড় করবেন, বড় করার পরে ডিজাইন করবেন, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ ভাবে লিখে ফেললেন। ওকে, সো এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি সাপোজ আপনি যখন কোনো ধরনের ইমেজ ইনসার্ট করেন, সাপোজ আমি আপনাকে এই স্লাইডে দেখিয়ে দিচ্ছি। এখানে ইমেজ ইনসার্ট করেছেন, একই সাথে ইমেজের সাথে সাথে লেখা দুটোই একসাথে রয়েছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন ঠিক পিছনে যে লেখাটা এটাকে সামনে ভিউ করবেন নাকি উপরে যে লেখাটা পিছনে ভিউ করবেন, এটার জন্য কি করবেন, এটার জন্য করণীয় হচ্ছে সামনের যে পিকচারটা এটা আপনি পিছনে নেওয়ার জন্য এটাকে সেন্ড টু ব্যাক করতে হবে। সেন্ড টু ব্যাক মানে হচ্ছে, আমি এটাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকের জন্য পিকচারের উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক করা মাত্র আপনার পিকচারটা কি হয়ে গেছে, আপনার পিছনে চলে গেছে, ঠিক আছে, সামনে শুধুমাত্র লেখাটা আছে। আর যদি কোনো কিছু আপনি ফন্টে নিয়ে যান, সাপোজ আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, এটাকেও করে দিচ্ছি সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এখন কিন্তু এরকম, এখন আপনি চাচ্ছেন যে না এখান থেকে আমার এনলাইটেড মোমেন্ট মোমেন্ট লেখাটা কি ভিতরে ঢুকে গেছে, এটাকে আমি ফন্টে নিয়ে আসবো, সেক্ষেত্রে রাইট এটার উপর ক্লিক করব, রাইট ক্লিক করার পরে কি করব, ব্রিং টু ফন্ট, ঠিক আছে। তো ব্রিং টু ফন্ট করা মাত্র এটা কি হয়ে গেল, ব্রিং টু ফন্টে চলে আসে, ঠিক আছে। সো কোনো কিছু সামনে নেওয়ার জন্য ব্রিং টু ফন্ট, কোনো কিছু পিছনে নেওয়ার জন্য সেন্ড টু ব্যাক করতে হবে।
একই সাথে এখন চাচ্ছি আমার এই টেক্সট এবং কি পিকচার দুটো একই সাথে আমি গ্রুপ করে মুভ করব। যখন সাপোজ মুভ করি শুধুমাত্র পিকচারটা মুভ হচ্ছে, আমি একসাথে গ্রুপ করব। সেক্ষেত্রে আমি এই পিকচারটা ক্লিক করব এবং কি নিচের লেখাটাকে ক্লিক করব, রাইট ক্লিক করব করে গ্রুপ নামে একটা অপশন আছে। আমি দুটো ইমেজ নিয়ে দেখাচ্ছি। সাপোজ এখানে একটা ইমেজ বা শেপ আমি নিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে শেপ থেকে দেখিয়ে দিচ্ছি। শেপ এখান থেকে তিনটা শেপ আমি নিয়ে আপনাকে গ্রুপ করে দেখাচ্ছি। একটা শেপ, তো আপনি গ্রুপ করবেন কিভাবে, এখানে একটা শেপ, ওকে, এই শেপ এবং কি এই পিকচার তিনটা একসাথে গ্রুপ করব। সেক্ষেত্রে করণীয় হচ্ছে কি পিকচারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করব কিবোর্ডে এবং কি এটাতে ক্লিক করব এবং কি নিচের শেপটাতে ক্লিক করব, করার পর রাইট ক্লিক, তারপর হচ্ছে কি গ্রুপ, তারপরে গ্রুপ। এখন আমি যেটাকে মুভ করে একসাথে এটা কিন্তু গ্রুপ আকারে মুভ হচ্ছে, ঠিক আছে। একই সাথে যদি আমি এটাকে আনগ্রুপ করতে চাই রাইট ক্লিক করব, গ্রুপে ক্লিক করব এবং কি আনগ্রুপ করব, ঠিক আছে। এটা এখন আমার কি হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। তো বেসিক্যালি গ্রুপ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনের জন্য, একই সাথে কাজ করার জন্য। সাপোজ টু সে যখন আপনি অনেক কিছু একসাথে গ্রুপ আকারে রাখতে যাচ্ছেন, কারণ অনেকগুলো কন্টেন্ট নেওয়ার পরে সেগুলো সিঙ্গেল আকারে মুভ করা কিন্তু খুবই টাফ। সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রুপ করে একসাথে রিমুভ করতে চাচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে গ্রুপ করে দিবেন, ঠিক আছে, ওকে। সো এছাড়াও এরপরে হচ্ছে কি আপনি ঠিক যখনই যে কাজটা করেন না কেন সব হচ্ছে ফরম্যাট থেকে করতে হয়। সাপোজ আমি এটা পিকচারটাকে বর্ডার দিয়েছিলাম, এখন আমি চাচ্ছি এই পিকচারে বর্ডার দিব না, এখান থেকে করে নিলাম। এখন আমি পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে যাচ্ছি, এখানে সিলেক্ট করব, ফরম্যাট অপশনে যাব, দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক যতটুকু আছে কিপ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। সো এর মাধ্যমে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন, ঠিক আছে, ওকে। সো ফাইনালি নিচে থ্যাংক ইউ দেওয়ার পরে মোটামুটি আপনি পাওয়ার পয়েন্টে এই ধরনের কাজগুলো যদি শিখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা প্রেজেন্টেশন বানাতে পারবেন, ওকে, ওকে। সো এখন আমি আপনাকে আবার দেখিয়ে দেব কিভাবে এটাকে সেভ করতে হয়, কি কি স্টাইলে আমরা এটাকে সেভ করতে পারবো। সাপোজ আমরা সাধারণত যদি এটাকে সেভ করি তাহলে এটা পিপিটিএক্স ফাইল নামে সেভ হবে, ঠিক আছে, নিচে সেভ হচ্ছে, দেখি এই হচ্ছে আমার পিপিটিএক্স ফাইল, ওকে। সো আমি চাচ্ছি যে না, আমার ফার্স্ট যে স্লাইডটা আমি এখানে লিখেছি এই স্লাইডটা আমি কি করব, জেপিজি আকারে সেভ করব। জেপিজি আকারে সেভ করার জন্য আমি কি করব, এই যে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে যাওয়ার পর দেখুন সেভ অ্যাজ, সেভ এজে যাওয়ার পর হচ্ছে ব্রাউজ, যাওয়ার পর ঠিক যে লোকেশনটাকে সেভ করতেছেন সেই লোকেশন সিলেক্ট করবেন, করার পরে বেসিক কম্পিউটারে গিয়ে আপনার সাপোজ হচ্ছে মুমিন জেপিইজি ফাইল, ঠিক আছে। করার পরে নিচে দেখুন সেভ এস টাইপ, সেভ এস টাইপে গিয়ে দেখবেন এখানে জেপিজি ফরম্যাট আছে, জেপিজি ফরম্যাট, এই জেপিজি ফরম্যাট সিলেক্ট করবেন, করার পরে সেভ করবেন। করার পর এখানে দুটো অপশন আপনাকে দিয়ে দিয়েছে, আপনি এখানে কি করতে চাচ্ছেন, এখান থেকে দিস ওয়ান মানে হচ্ছে শুধুমাত্র এই স্লাইডটাকে আমি জেপিজি করেছি, এটাকে এখন মিনিমাইজ করে দেখি এই স্লাইডটা শুধু হয়েছে, ঠিক আছে, এই যে স্লাইড, ওকে। শুধুমাত্র একটা স্লাইডে আমার জেপিজি হয়েছে। এখন আপনি যদি প্রত্যেকটা স্লাইডকে জেপিজি করতে চান তাহলে স্লাইড এভরি দিয়ে দিবেন। কিভাবে, ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, এরপরে যে এখানে জেপিজি, দেন সেভ অল স্লাইড দিলে কি হবে, আপনার প্রত্যেকটাই জেপিজি আকারে সেভ হবে, ঠিক আছে, ওকে। সো এরপর হচ্ছে আপনি চাইলে পিএনজি সেভ করতে পারবেন, এরপরে বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে দেওয়া আছে সেগুলো সেভ করতে পারেন, চাইলে এটাকে পিডিএফ সেভ করতে পারেন। আমি সেভ করি, সেভ এজ, ব্রাউজ, এখানে যাওয়ার পরে পিডিএফ নামে অপশন আছে, পিডিএফ, আমি চাইলে এখান থেকে পিডিএফ করতে পারবো, পিডিএফ, একই নামে এটাকে পিডিএফ সেভ করব, দেখি পিডিএফ সেভ হয় কিনা। তো এর জন্য কিছুটা সময় দিতে হবে পিডিএফ এর জন্য, এটা পিডিএফ সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে এটা কি বেসিক কম্পিউটার একটা পিডিএফ ফাইল, আমি পিডিএফটাকে যদি এখন ওপেন করি দেখি এখানে কিন্তু বেসিক কম্পিউটার আমি যে পাওয়ার পয়েন্টে বানাইলাম সেই পাওয়ার পয়েন্টে কিন্তু একটা পিডিএফ চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে কি পিডিএফ ফাইল। সো কমপ্লিটলি আপনি করার পরে এটাকে পিডিএফ ফাইল মানে এটা করার পরে এটা কমপ্লিটলি আপনি এটা কি করবেন, পিডিএফ আকারেও সেভ করতে পারবেন, ঠিক আছে, ওকে। সো এছাড়াও চাইলে আপনি এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে কিভাবে করতে হয় এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এটাকে কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। সো আপনি যখন প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন, প্রেজেন্টেশন ক্রিয়েট করার পরে আপনি চাচ্ছেন একটা ভিডিও
সেই প্রেজেন্টেশনটাকে একটা ভিডিও আকারে সেভ করবেন, ঠিক আছে? তখন কিভাবে করবেন? সাপোজ আমি এখানে 3টা স্লাইডকে এখানে ভিডিও করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি রিমুভ সেকশনগুলোকে। এখন এই 3টা স্লাইড আমি আপনাকে সাপোজ 3টা স্লাইড দিয়ে দেখাচ্ছি। এই 3টা স্লাইড কিভাবে ভিডিও আকারে সেভ করবেন। 3টা স্লাইডে যদি এনিমে ট্রানজিশন দিয়ে থাকেন, আমি আপনাকে পূর্বে বলেছি ট্রানজিশন কিভাবে দিতে হয় এবং কি এর কাজ কি। আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ট্রানজিশন and second transaction and third transaction. ওকে, আমি যদি এখানে স্লাইড শো দিই, দেখি এটা হচ্ছে কি আমার ফার্স্ট ট্রানজিশন, অর্থাৎ প্রথম স্লাইডে এন্ট্রি হয়েছে কিভাবে, সেকেন্ড স্লাইডটা কিভাবে আসবে এবং কিভাবে যাবে, এবং থার্ড স্লাইডটা কিভাবে আসবে, ঠিক আছে? ওকে, আমি এই তিনটাকে এখন কি করব, একটা ভিডিও আকারে সেভ করব। সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে সেভ এ যেতে হবে, ব্রাউজারে যেতে হবে, যাওয়ার পর এখানে যা হচ্ছে আমাকে ভিডিও ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো ভিডিও ফরম্যাট সিলেক্ট করার জন্য এখানে দেখুন হচ্ছে কি উইন্ডোজ MP4 একটা ভিডিও প্লে অপশন থাকবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ মিডিয়া ভিডিও, ঠিক আছে? উইন্ডোজ মিডিয়া ভিডিও অথবা MPEG-4। তো MPEG-4 ফরম্যাটে সেভ করতে চাইলে MPEG-4 ফরম্যাটে সেভ করবেন। যদি উইন্ডোজ মিডিয়া ভিডিওতে সেভ করতে চান তাহলে ভিডিওতে সেভ করবেন, ঠিক আছে? তো আমি MPEG-4 এটাতে সিলেক্ট করলাম, করার পর সেভ করলাম। করার পর নিচে এখন দেখবো এটা কিন্তু এখন ভিডিও আকারে সেভ হচ্ছে, ঠিক আছে? তো ক্রিয়েটিং ভিডিও বেসিক কম্পিউটার, এখানে এটা এই পর্যন্ত কি হবে, শেষ হবে, ঠিক আছে? সো যদি আপনার প্রেজেন্টেশন অনেকগুলো স্লাইড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিছুটা সময় লাগবে সেই ভিডিওটা হওয়ার জন্য। আর যদি অল্প কোনো স্লাইড হয়ে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত ভিডিওটা তৈরি করা যাবে, ঠিক আছে? অটোমেটিক সে তৈরি করবে। এটা হয়ে গেছে, আমি এটাকে মিনিমাইজ করি, করার পর দেখি এটা হচ্ছে কি আমাদের ভিডিও, ঠিক আছে? আমি ভিডিওটাকে এখানে ক্লিক করি, দেখি এটা কিন্তু অটোমেটিক এখন কিন্তু এই ভিডিও, এটা কিন্তু ভিডিও চলতেছে, দেখি, ঠিক আছে? অটোমেটিক এটা কি চলতেছে, ভিডিও চলতেছে। ঠিক আছে? সো আপনি চাইলে কিন্তু এভাবে একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো বেসিক্যালি হচ্ছে আপনি প্রেজেন্টেশনে যদি এই ধরনের কাজ, অর্থাৎ বেসিক কনসেপ্ট যদি আপনার ঠিক থাকে এবং কি যখন তৈরি করবেন, ঠিক যে কন্টেন্টের প্রেজেন্টেশন তৈরি করবেন সেই কন্টেন্টগুলো যদি পূর্বে আপনি যদি একটু সাজিয়ে নেন, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন বানানো কিন্তু খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো প্রেজেন্টেশন তৈরি করার পূর্বে অবশ্যই আপনি আপনার কন্টেন্টগুলো আগে রেডি করবেন, ঠিক কোন বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছেন সেই আঙ্গিকে আপনি কন্টেন্ট রেডি করতে পারার পরে আপনি প্রেজেন্টেশনটি তৈরি করবেন, ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। So thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care.